আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি গল্প, প্রিয়তমা। আশা করি সম্পূর্ণ গল্পটি শুনবেন। চলুন তাহলে গল্প শুরু করা যাক। প্রত্যেক দিনের মতো আজও বারান্দার এক পাশ থেকে অন্য পাশে হাঁটতে হাঁটতে পড়া মুখস্থ করতে লাগলাম। কপাল কুঁচকে প্রত্যেকটা পড়াকে বেস্ট ফ্রেন্ড ভেবে পেটের ভিতর গিলতে লাগলাম, যেন লেখার সময় বা পড়ার সময় পেট থেকে পড়াগুলো বের হয়। কারণ একটাই, সাদিব ভাইয়া মানে আমার হোম টিউটর, যার সামনে আসলে সব পড়া আমার পেটে আসে, কিন্তু মুখে আসে না, আর পেতে হয় তাকে কঠিন শাস্তি। এসব শাস্তির কথা ভাবতেই মুখ একদম টমেটোর মতো লাল হয়ে যায় রাগে। সাদিব ভাইয়া তো অপরিচিত কেউ নয়, আমারই আপন বড় খালার ছেলে। তাও যে কেন এই লোকটা আমাকে এত অপমান করে? ওনাকে কি আমি একবারও পড়াতে বলেছি আমি? আর ওনারও কি কষ্ট হয় না এত দূর আমাকে পড়াতে আসতে? ওনার মাথার স্ক্রু মনে হয় লুজ। এসব ভেবে আনমনে হেসে ওঠোর শেফালি। শেফা, ও শেফা, সাদিফ আসছে। মায়ের ডাকে নিজ ভাবনা থেকে ফিরে এলো শেফালি। সাদিফের নাম শুনে একটা বড় নিঃশ্বাস ফেলে আল্লাহর নাম নিয়ে রুমে এলো বারান্দা থেকে। বেড থেকে ওড়না ফুল দিয়ে বডি পেঁচিয়ে নিয়ে গুটি গুটি পায়ে আগাচ্ছি, আর দোয়া করতে লাগলাম আল্লাহ যেন আজকে কোনো মায়ের কপালে না রাখেন। একটা আমিন করলাম। ভাইয়া, আসসালামু আলাইকুম। শেফালির আওয়াজে মাথা তুলে তাকালো সাদিফ। গ্রিন কালার চোখগুলো দেখলেই আমার মনটা একদম অশান্ত হয়ে ওঠে, কিন্তু কেন তা জানি না। অসভ্যর মতো না তাকিয়ে থেকে বস। সাদিব ভাইয়ার কথা শুনে যে একটু ভালো লাগাটা আসছিল মনে, তার নিমিষেই ফুস হয়ে গেল। মনে মনে 100টা গালি দিয়ে বসে পড়লাম টেবিলে। ম্যাথ বই যেই মাত্র ওপেন করলাম, সাদিব ভাইয়ের কথা শুনে আমার মাথা চক্কর দিয়ে উঠল। বারান্দায় ওনা ছাড়া দাঁড়িয়ে কাকে ফিগার দেখাচ্ছিলি? ছি ছি, কি লজ্জার কথা! ওনার মুখে কি একটুও লজ্জা শরম নেই? কিছু না বলে মাথা নিচু করে রাখলাম। না বলাই ভালো এই মানুষটার সাথে কথা। কি সমস্যা তোর? বেয়াদব কথা বলিস না কেন? তুই যে সুন্দর ফর্সা, তোর রূপ অনেক, এসব মহল্লার সবাইকে দেখাইতে তোর খুব ভালো লাগে, তাই না? ওনার কথা শুনে আর চুপ থাকতে পারলাম না, একটা জবাব দিয়েই দিলাম। আমার বারান্দা আমার বাড়ি, আমি কি করব না করব আপনার কি? আর আপনার এত কাজ থাকতে, এত বড় বিজনেস থাকতে আপনি আমাকে কেন পড়ান? পড়াতে আসেন ভালো কথা, এসব কথা বলার আপনি কে? গালটা প্রচণ্ড জ্বলছে। কথাগুলা বলে দম নিতে পারলাম না। সাদিফায়ের হাতের থাপ্পড়টা আমার হজম করতে হলো। রাগে দুঃখে গালের ব্যথায় চুপচাপ চোখের পানি ফেলতে লাগলাম, আর মনে মনে ওনাকে অভিশাপ দিলাম ওনার বউ যেন ওনাকে কামড়ে মাংস তুলে ফেলেন। ন্যাকামি বাদ দিয়ে ম্যাথ সব করবি তুই আজকে? তুই এত অসভ্য, আমার মুখে উত্তর দিচ্ছিস? সময় আসুক, সব উত্তর আমি দিব। এখন ম্যাথ কর, না পারলে আজকে বুঝবি মজা। কি আর করব, মাও সব কাহিনী দেখল দরজায় দাঁড়িয়ে, কিছু বলল না। কি আর বলবে, ওনার গুণধর বোনের ছেলে, তার রাগ উঠলে সে তার বাপকেও মানে না। কোনো মতে ম্যাথের প্রবলেমটা শেষ করলাম, যাক মায়ের খেলাম না। যদিও 3টা ভুল ছিল, তাও কেন মারলেন না জানি না আমি। হঠাৎ আমার গালে হাত দিয়ে বলতে লাগলেন, উল্টা পাল্টা কথা বলবি তো মায়ের খাবি। তুই জানিস না মুখে মুখে তর্ক আমি অপছন্দ করি। কেন জানি আবারও কান্না আসলো। হয়তো ওনার সফটলি ব্যবহার, তাই আমি এতক্ষণ চাচ্ছিলাম। যাক, ওনার হাতটা সরিয়ে দিব ভাবার আগেই উনি হাত সরিয়ে নিয়ে গালে বরফ লাগাতে বললেন। আমি হ্যাঁ না কিছুই বললাম না। টেবিলে হাত দিয়ে জোরে বাড়ি দিলেন উনি, আর আমি কেঁপে উঠলাম। দ্রুত মাথা নাড়ালাম, যার অর্থ আমি লাগাবো। চোখ তুলে তাকালাম ওনার দিকে, ঠোঁটের কোণে বাঁকা হাসি। আমার দিকে তাকিয়ে আছেন, বুকের মধ্যে কেমন জানি ধুক ধুক করে উঠল। হঠাৎ আমার গাল টেনে বললেন, হোয়াই সো কিউট। ওনার এই ব্যবহারে আমি ওনার দিকে অবাক চোখে তাকিয়ে থাকলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, এই মানুষটার এত রূপ কেমনে, হাউ। বরফ ঘুষছি গালে, আর আয়নায় ডান গালটা দেখতে লাগলাম। 3টা লাল দাগ স্পষ্ট। কেমন লম্বা লম্বা আঙুল রে বাবা! যেমন লম্বা সাদিপ পাই, তেমন লম্বা তার আঙুলগুলো। একরাশ বিরক্তি নিয়ে সব বরফ লাগানো অফ করে দিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়লাম। ফোন হাতে নিয়ে ফেসবুকে লগ ইন করলাম, উদ্দেশ্য কিছু সুন্দর গল্প পড়া। যেই একটা ভালো গল্প পেয়ে পড়া শুরু করলাম, এমন সময় মেসেঞ্জারে টুং করে মেসেজ আসলো। এই পুচকি মেয়ে, পড়া না পড়ে এখন এফপিটি কি করিস? ছেলেদের সাথে লাইন মারার টাইম না এখন, পড়া সব কমপ্লিট করে রাখ, নাইলে কালকে বাম গালটাতে 5 আঙুলেই চাপ বসে যাবে। বাই দ্য ওয়ে, গালে বরফ লাগিয়েছিস? মেসেজ পড়ে আমি শোয়া থেকে বসে গেলাম। সাদিপ ভাইয়ার মেসেজ! হায় আল্লাহ, কি ভাষার শ্রী! আমি কখন আবার ছেলের সাথে কথা বললাম? আর লাইন মারারই বাকি,
কত ছেলে আগে পিছে ঘুরে কখনো তো চোখ তুলে তাকালামও না, আর এই লোকটা কিনা। ও বাবা, আবার বরফ লাগলাম নাকি জিজ্ঞাসা করলো। হ্যাঁ, কত দরদ, মারার সময় দরদ কই ছিল। না, এই বিষয়ে আর ভাবা যাবে না, জঘন্য লোক। রিপ্লাইয়ে একটা সেন্ট ইমোজি দিয়ে ফেসবুক থেকে লগ আউট করি, পড়া শুরু করে দিলাম। পড়তে পড়তে কখন 10টা বেজে গেল হুঁশ ছিল না। যাক, অনেকক্ষণ পড়লাম। রুম থেকে বের হয়ে দাদির কাছে গেলাম। এই 3 ঘন্টা রুম থেকে বেরই হলাম না। মাও ভাবলো পড়ছি, তাই কেউ ডিস্টার্ব করতে আসিও নি। আমাকে দেখে দাদি একটা কিউট হাসি দিয়ে বলল, শেফালি ফুল যে, আয় বুড়ির পাশে বসে একটু পাটা মালিশ করে দে। আমিও হেসে দাদিকে জড়িয়ে ধরে গালের সাথে গাল ঘষে দিলাম, আর দাদি আমার কুটকুট করে হাসতেই শুরু করলো। আমিও হেসে দাদির পা মালিশ করতে লাগলাম। দাদি তার আর দাদার প্রেমের কাহিনী বলা শুরু করলো। এই আর নতুন কি, তবে যতবারই শুনি ততবারই মনে হয় কি প্রেম ছিল তাদের দুইজনের। দাদার অভ্যাসগুলো কেন জানি মনে হয় সাদিফ বেডিওর সাথে হুবহু মিলে যায়, কারণ দুইজনের অভ্যাসই এই রাগে বোম, আর এই একদম ভালো মানুষ। দাদিকে খাবার দিয়ে মায়ের ডাকে মায়ের কাছে গিয়ে দেখি মা খাবার নিয়ে বসে আছে। মায়ের আমি একসাথে খাবার খেয়ে নিলাম, কিন্তু খাবারের চেয়েও বকা বেশি খেতে হয়। কারণ একটাই, আমি ভাত পছন্দ করি না। আর শুধু মা না, গোষ্ঠীর সবাই, আর স্পেশালি মিস্টার সাদিফ ভাইয়া এই ভাত আর খানার কারণে আমাকে বকে সব সময়। বাট আই রিয়েলি হেট খানা অ্যান্ড আই কান্ট লাভ দেম এভার। এই বকাগুলা শুনলে বাবার ভাইয়ার কথা অনেক মনে পড়ে। বাবাই ছিলেন যে আমাকে অনেক ভালোবাসত। 2 বছর আগে বাবা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছিলেন। বাবার কথা ভাবতেই চোখে পানি চলে আসলো, কারণ ভিতরটা যে ভীষণ পুড়ে যায়। আর ভাইয়া সে আপাতত স্পেনে। বাবা মারা যাওয়ার পর পরিবারে হাল ধরে ভাইয়া, আর বড় খালুই তাদের স্পেনের বিজনেস দেখাশোনা করার জন্যে ভাইয়াকে পাঠিয়ে দেয় স্পেনে, আর আমাদের সংসারটাকে রক্ষা করতে সাহায্য করেন। সকালে কলেজ যেতে হবে, তাই মাকে কাজে সাহায্য করে মায়ের সাথেই শুয়ে পড়লাম। বাবা মারা যাওয়ার পর থেকে মায়ের সাথেই থাকি, এখনও এই অভ্যাস বদলায়নি, আর না কখনো বদলাবে। আধা ঘন্টা ধরে শুয়ে আছি, ঘুমের ঘও আসছে না। ফেসবুকেও লগ ইন করতে মন চাচ্ছে না এই সাদিফ ভাইয়া নামক আতঙ্কের জন্যে। ওনার নাম মনে আসতেই পুরানো স্মৃতি মনে চলে আসলো। 3 বছর আগের কথা, আমি সবেমাত্র ক্লাস 9-এ। ডে শিফট হওয়ায় স্কুল থেকে আসতে আসতে প্রায় বিকেল হতো, আর স্কুল থেকে এসেই ফরজ কাজ ছিল আমার গোসল করা। কাঁধ থেকে ব্যাগ রেখে স্কুল ড্রেস চেঞ্জ করে গোসল করতে চলে গেলাম। হঠাৎ ভাইয়ার মায়ের চিৎকার শুনে আমি কোনো মতে গোসল সেরে কাপড় পরে রুম থেকে বের হয়ে অবাকভাবে তাকিয়ে থাকলাম। একটা ছেলে লম্বায় 6 ফুট তো হবেই। উনি আমার বড় ভাই মানে রাফসান ভাইয়ের কলার গড়ে অনবরত থাপ্পড় দিতেই থাকলো। মা ওই লম্বুর হাত ধরে টানছিলেন, আর ভাই সে তো ছাড় সাদিফের বাচ্চা ছাড় বলেই চিল্লাচ্ছিল। ছোট মানুষ আমি, কিছুই বুঝতে পারছিলাম না তখন। মাথাটা পুরে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিল। কি যেন ভেবে আমি এক দৌড়ে গিয়ে ওই লম্বুর পা ধরে বসে কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, প্লিজ লম্বু ভাই ছেড়ে দেন ভাইয়াকে। ঘটনার আকস্মিকতায় তৎক্ষণাৎ লম্বু ভাই ভাইয়ার কলার ছেড়ে দিয়ে আমার 2 বাহু ধরে উঠে দাঁড় করালেন। কান্না করা ফলে আমার মুখ তখন লাল টমেটো, আর ভেজা চুল সব মুখের উপরে। উনি আস্তে করে মুখের উপরে চুলগুলো সরিয়ে দিলেন, আর নিচের ঠোঁট চেপে হাসি দিলেন। চুল সরানোর পর আমি বেশ উঁচু করে উপরে লম্বু ভাইটাকে দেখলাম। উফ, কি সুন্দর সেই হাসি। আর এইদিকে আমাকে এভাবে কান্না করতে দেখে মা আর ভাইয়া উনার কাছ থেকে আমাকে নিয়ে জড়িয়ে ধরে বিকটভাবে হাসতে লাগলেন। আমি এই ঘটনার আগামাথায় কিছুই বুঝতে পারছিলাম না। মা হেসে হেসে বলতে লাগলেন, আরে শেফা ফুল, এইটা তোর বড় খালার ছেলে, তোর সাদিফ ভাই। আর রাফসানকে মারার কারণ হলো আজকেই ছেলেটা স্পেন থেকে আসলো, আর তোর গুণধর ভাই তাকে রিসিভই করতে গেল না, তাই সাদিফ অনেক রেগে আছে। এতক্ষণে আমি বাস্তবে ফিরে আসলাম, আর চোখে ওনাকে দেখতে লাগলাম। উজ্জ্বল শ্যামলা গায়ে ব্ল্যাক কালার শার্টটা খুবই মারাত্মক লাগছিল, আর ওনার চুল দাড়ি সব কি সুন্দর সেটিং করা, যেন এই দাড়ি আর চুলের কাটিংটা তার জন্যই করা। কিরে রাফসান, ছোট খালা, এটা কি আমাদের পুচকি শিফু নাকি? সাদিফ ভাইয়ের কথা শুনে আমি অবাক। উনি আমাকে চিনে? আমার মনে মনে ভাবলাম, চিনবে না কেন, উনি আমাকে সেই ছোট থেকেই চিনে। মায়ের মুখ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে বুঝলাম উনি ছোট থাকতেই আমাকে ছেড়ে স্পেনে পাড়ি জমান ওনার বাবার সাথে, আর ছোট থেকে ওইখানেই পাওয়া হলেন। এখন গ্র্যাজুয়েশন শেষ করে ফিরলেন। উনি স্পেনে পাড়ি জমানোর সময় আমার বুদ্ধিও হয়নি, কারণ বুদ্ধি হলে নিশ্চয়ই উনাকে এই মনে রাখতাম। সেই দিন উনি আমাকে যতক্ষণ দেখছিলেন ততক্ষণ পুচকি টমেটো বলে খেপাচ্ছিলেন আর হো হো হাসছিলেন। লজ্জায় আমি তখন কিছুই ভাবতে পারছিলাম না, নিচের দিকে তাকিয়ে বসেছিলাম। সেই দিন হলো আমার জীবনের অনেক লজ্জাময় একটা দিন। এই সব ভাবতে ভাবতে মাকে জড়িয়ে ধরে একটা প্রশান্তির ঘুম দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, আর ভাবছি আমার মতো বোকাও হয় নাকি। ফজরের আজানের মধুর ধ্বনিতে ঘুম ভেঙে গেল।
এটা আমার প্রত্যেক দিনকার রুটিন। নিজেকে অনেক লাকি মনে হয় যে ফজরের নামাজটা মিস যায় না। অজু করে মায়ের পাশেই বসে পড়লাম নামাজে। নামাজ শেষ করে দাদির কাছে গেলাম, কিন্তু দাদির নামাজ শেষে ঘুম। একবার চিন্তা করলাম ছাদ থেকে ঘুরে আসি, কিন্তু একা যাওয়ার সাহস আমার নেই বাপু। ঘড়িতে মাত্র 6:30, তাই ভাবলাম ঘুমে পড়াটাই ভালো, কারণ কলেজ আমার 10টা থেকে। সো 9টায় উঠলেই হবে। ফ্রেশ হতে 10 মিনিট, রেডি হতে 10 মিনিট, আরও বাকি 40 মিনিটের অনেক আগেই সাদিফ ভাইয়ার স্কিলফুল ড্রাইভিং আমাকে কলেজে পৌঁছায় দিতে সক্ষম হবে, এটা আমার বিশ্বাস। যাক, হিসাব নিকাশ শেষ, এবার ঘুমানোর পালা। ঘুম মানেই সুখ আর সুখ। আহা! শেফা, ফুল, উঠে জানা, দেখ সাদিফ এসে বসে আছে। ছেলেটার কতক্ষণ ওয়েট করবে বল তো মা। উঠ উঠ। সাদিফ ভাইয়ার নাম শুনে এক লাফে উঠে বসলাম। সকালটা এই হিটলারের নামটা শুনতে হইল। আল্লাহ জানে আজ কপালে কি আছে। উফ মা, তোমার এই বোনের ছেলের আর কি কোনো কাজ নেই? প্রত্যেকটা দিন কেমনে পারে আমাকে আনা নেওয়া করতে, তার উপর ওনার এত বড় বিজনেসের চাপ। উত্তরে মা কিছুই বললেন না, মুচকি হেসে চলে গেলেন। মা আমাকে ইগনোর করল। ঘড়িতে দেখলাম মাত্র 8:30। তার মানে সাদিফ ভাইয়া এখানেই নাস্তা করবেন। এত বড় লোক মানুষ সাদিফ ভাইয়া, তার বাসায় কি নাস্তা নেই? যাক, আমাকে ওনার যেখানে মন চায় সেখানে খাক। ফ্রেশ হয়ে রেডি হলাম। ঘড়িতে 9:27। ইচ্ছে করেই লেট করা, নাইলে সাদিফ ভাইয়া আমাকে নাস্তার টেবিলে ইনসার্ট করবেন আর পরোটা গিলাবেন। এরপর ব্যাগটা নিয়ে আস্তে ধীরে বের হয়ে ডাইনিংয়ের দিকে আগাতে লাগলাম কচ্ছপের গতিতে। সাদিফ ভাইয়া গাড়ি চালাচ্ছে আর আমি ওনার পাশে বসে আছি গাল ফুলিয়ে। কঠোর মনের মানুষটা আমাকে একটা সম্পূর্ণ পরোটা খাইয়ে তারপরই টেবিল থেকে উঠতে দিলেন। আমিও কম না, চেয়ার থেকে ওঠার সময় ওনার পায়ে একটা জোরে পাড়া দিলাম, বাট হি ডিডেন্ট রিয়্যাক্ট। উল্টো উনি মাকে হেসে বললেন, ছোট খালা, আজকাল দেখি পিঁপড়াও হাতির সাথে লাগতে আসে। এই কথাটা শুনে একদম মেজাজ খারাপ হয়ে গেল। একে তো সকালের কাহিনী, আবার এখন এই আজব প্রশ্ন। আসলেই উনি একটা গন্ডার। উত্তরে বললাম, এই তো টাইম পাস দুইজনের সাথে করি, এমনি ফোনে কথা বলে 4 জনের সাথে লাইন করি, আর রিয়াল লাফটার জন্য ওয়েটিং লিস্টে 5 জনকে রেখেছি। স্পিডে এই কথাগুলো বলে দম ফেলার আগেই সাদিফ থারিয়া অনেক জোরে ব্রেক করলেন, আর আমার মুখটা শক্ত করে চেপে ধরে বললেন, এত চালাকি করার চেষ্টাও করবি না, গলা টিপে মেরে ফেলবো একেবারে বেয়াদব। আমার মনে হচ্ছিল দাঁতগুলো সব ভেঙে যাচ্ছে, রাগে ব্যথায় চোখ দিয়ে পানি পড়তেই আছে। এত নির্দয় এই লোকটা। নাম গাড়ি থেকে। ওনার চিল্লানিতে আত্মা কেঁপে উঠল। কোথায় আছি না আছি দেখলাম না, নেমে পড়লাম। গাড়ি থেকে নেমে দেখি কলেজেরই সামনে, আর পিছনে ফিরে তাকালাম না, হেঁটে চলে যাচ্ছিলাম। কিন্তু পিছন থেকে আবির, আমার ক্লাসমেট, ও ডাক দিল। আমি ওর সাথে কথা বলতে বলতে কলেজের ভিতর চলে গেলাম। আর এদিকে শেফালিকে অন্য ছেলের সাথে দেখে সাদিফের মাথায় হাই পাওয়ারের রাগ উঠে গেল। এত সাহস তোমার শেফা, আমার সামনে অন্য ছেলের সাথে কথা বলার শাস্তি তো তোমাকে পেতেই হবে। কথাগুলো নিজে নিজে বলে জেল দিয়ে সেট করা চুলগুলো ঠিক করে নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে অফিসে চলে গেল। সারা দিন ক্লাসে একটুও ভালো লাগলো না শেফালির। এত অপমান এই লোকটা কেন করে আমাকে? আর কলেজটা থেকে একা একা ছুটির আগে বেরো হওয়া যায় না। কিন্তু আজকে লাস্ট ক্লাসটা হবে না ভেবেই আনন্দে মন নেচে উঠল। যাক, আজকে ওই মিস্টার সাদিফের সাথে যেতে হবে না। মাকে বলবো কলেজ শেষ হয়ে গিয়েছিল আর্লি। তাছাড়া আজকে সারাদিনই ফোন অফ রেখেছিলাম রাগে, সো মাকে আলাদা মশালা অ্যাড করে বলবো মোবাইলে চার্জ ছিল না, তাই সাদিফ ভাইয়াকে আর কলও দিতে পারি নাই। নিজের কাঁধে নিজেই চাপড় দিয়ে বললাম, ইউ আর সো ট্যালেন্টেড শেফা। যেই ভাবা সেই কাজ। একা একা হাঁটতে লাগলাম, কারণ এদিকে রিক্সা পাওয়া যায় না, আর আমার বান্ধবীদের সবার বাসা অন্যদিকে। ধুর, আজকে সব রিক্সাওয়ালা ভাই কি সব শ্বশুর বাড়িতে নাকি? হাঁটতে লাগলাম, হঠাৎ সামনে খেয়াল করলাম কলেজের ফেমাস গুন্ডা ইমরান আর ওনার চেলারা। অজানা ভয়ে বুকটা ধুকধুক করে উঠল। এদেরকেই তো সাদিফ ভাইয়া একদিন অনেক মেরেছিল আমার সাথে মিসবিহেভ করায়। যাক বাবা, অনেক নায়িকা সেজেছি, কিন্তু আর না। উল্টোলিকে হাঁটতে লাগলাম। হঠাৎ করে পিছনে ব্যাগের টান অনুভব করলাম। ফিরে দেখি ওই গুন্ডা ইমরান আমার ব্যাগ ধরে আছে, আর আমার দিকে কেমন লোভাকাতর দৃষ্টিতে তাকিয়ে আছে। কি শেফালি, নায়িকা, আজকে তোমার প্রেমিক পুরুষ কই? নিতে আসলো না? ওই দিন তো অনেক বড় বড় কথা বলেছিল, তোমার দিকে তাকালে নাকি আমাকে এই দুনিয়ায় রাখবে না। আজ যে আমি তোমার সব দিকটাই দেখব, তখন সে আমাকে কি করবে? এসব বিশ্রী কথা বলেই বাজেভাবে হাসতে লাগলো শয়তানটা। এদিকে আশপাশের সবাই আমাদেরকে দেখে মজা নিতে লাগলো। কেউ সাহায্য করবে তো দূরের কথা, এই গুন্ডাকে সবাই ভয় পায়।
আমার তো ভয়ে জান যায় অবস্থা। তাও সাহস এনে বললাম, প্লিজ ভাইয়া, এসব কি ধরনের কথা? আমার পথ ছাড়ুন। কি করছেন কি? হাত ছাড়ুন আমার, প্লিজ হাত ছাড়ুন। ব্যথায় আমার প্রাণ পাখি উড়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়েন। হঠাৎ খেয়াল করলাম আমাকে যেদিকে নিয়ে যাচ্ছেন ওইদিকে একটা কার জোরে থেমে গেল। কার দেখে চিনতে কষ্ট হলো না কার গাড়ি এটা। কান্না করা অবস্থাও মুখে শান্তির হাসি ফুটল আমার। সাদিফ ভাইয়াকে গাড়ি থেকে নামতে দেখে ইমরান তাড়াতাড়ি শেফালির হাতটা ছেড়ে দেয়, আর সাদিফকে দেখেই ইমরানের ছেলেরা ভৌ দৌড় দেয়। সাদিফ এসে শেফালির দিকে একবার তাকালো, তারপর তার বাম হাতের দিকে, যে হাতটা ইমরান ধরে রেখেছিল। শেফালির ফর্সা হাতে লাল রক্ত জমাট বেঁধেছে, যা একদম স্পষ্ট। শেফালির বাম হাতের তালুতে সাদিফের হাতটা হালকাভাবে প্রবেশ করালো। সাদিফের ছোঁয়া পেয়ে শেফালি উপরে তাকিয়ে দেখল সাদিফের চোখ লাল হয়ে আছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সাদিফ সোজোরে একটা লাথি মেরে দিল ইমরানকে। লাথি একদম পেট বরাবর লাগায়, এক লাথিতে ইমরান মাটিতে লুটিয়ে পড়ল, আর শুরু হলো সাদিফের মাইর। শেফালির হাত ধরে রেখে অনবরত লাথি দিচ্ছে ইমরানকে, আর বলতে লাগলো, তোকে আমি সাবধান করিনি? বল। শেফার দিকে আর কখনো চোখ তুলে তাকাতে মানা করিনি? বল বল। সাদিফের চিৎকারে শেফালি সাদিফের হাত জড়িয়ে ধরল দ্রুত, আর সাদিফের বাহুতেই মুখ লুকিয়ে কান্না করতে করতে বলল, প্লিজ ছেড়ে দিন উনাকে, ওনার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। শেফালির এমন অবস্থা দেখে সাদিফ ইমরানকে মাইর দেওয়া স্টপ করে ইমরানকে চিল্লায় বলল, লাস্ট দিন, আজকেই শেষ দিন, তোকে ছেড়ে দিলাম। আজকে যদি না থামাতো আমাকে এই মেয়েটা, তাহলে আজকেই তোর লাস্ট দিন ছিল এই দুনিয়ায়। এরপর আমার হাত ধরে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল সাদিফ ভাইয়া। বেশি চালাক তুই। আজকে যদি এই জানোয়ার বাচ্চা তোকে কিছু করতো, ভাবতে পারছিস আমার কি হতো? আর কোনোদিন যদি এমন পাকনামি করিস তাহলে তোকেই আমি দুনিয়া থেকে আউট করে দিব। ভাগ্যিস আজকে খালা ফোন করছিল, আগে তোর ফোন অফ থাকায় আমি আর্লি রওনা দিলাম। এসে দেখে এই কাহিনী। ইচ্ছে করে এমন করেছিলিস তাই না? আমাকে কষ্ট দিতে বদলা নিচ্ছিস সকালের জন্যে। আজ আমি টাইম মতো না আসলে। উনি বাক্যটি শেষ করলেন না, চুপ করে ড্রাইভিং করতে লাগলেন। চুপ করে ওনার কথা শুনতে লাগলাম। আসলে আমার উচিত হয়নি ওনাকে এভাবে কষ্ট দেয়া। উনিও তো কত বিজি মানুষ। আমিও না জোশে হুঁশ হারিয়ে ভালো করিনি, কিন্তু উনি তো আমাকে সকালে এত অপমান করলেন। না, এবারে একটু চোখটা বন্ধ করি, অনেক মাথা ব্যথা করছে কান্না করার ফলে। চুপচাপ সিটে হেলান দিয়ে বাইরের দিকে তাকাতে লাগলাম। হঠাৎ মাথায় ওনার স্পর্শে ওনার দিকে ফিরলাম। সবুজ চোখটা কেমন লাল হয়ে আছে। সকালের সেট করা চুলগুলোও এখন এলোমেলো। গায়ে খয়েরি রঙের কোটটাও নেই, শুধু শার্ট আর ব্লেজারটা। অবাক চোখে ওনার দিকে তাকিয়ে থাকলাম। উনি আমার দিকে এক নজর তাকিয়ে ড্রাইভই করতে লাগলেন। ওই এক নজর তাকানোতে আমি ওনার চোখটা ভালোই পর্যবেক্ষণ করতে পারলাম। এতক্ষণ ট্রাফিক, একদম বাজে অবস্থা লাগছে আমার, তাও চুপচাপ বসে রইলাম হেলান দিয়ে চোখ অফ করে। ওনার কথায় চোখ খুলে তাকালাম। পানি খেয়ে না একটু, আর হিজাবটা খুলে ফেল, মাথায় একটু পানি দে, ভাল লাগবে তোর। ওনার নরম ভয়েসের কথাগুলো শুনে আমি অবাক। না বলার ইচ্ছাও নেই, কারণ এই মুহূর্তে আমার মাথায় পানি দেওয়া অনেক দরকার। মাথা, হাত, চোখ প্রচণ্ড ব্যথা। কি আর করার, ওনার কথা মতো সব করলাম। আর আমি জন্মগতই রোগা। কিন্তু আমার মাথায় একটা কথা আসছে না। সকালে আর একটু আগে উনি একদম রেগে বোম্বা, আর এখন একদম শীতন, লাইক এ কোল্ড ড্রিঙ্ক। এত মুড সুইং কেমনে হয় একটা মানুষের? মানে 3 দিন ধরে কলেজ যাচ্ছি না। সামনে মিড টার্মে এক্সামও স্টার্ট হবে, কিন্তু অসুস্থতার কারণে যেতে পারি নাই। কখন থেকে যে বাহিরের হাওয়া খাবো, ভাল লাগে না আর এই বন্দি লাইফ। উফ, আজকে 3 দিন যাবৎ ঘরে বন্দি, আর হাতে স্যালাইন পুশ করা। ওই দিনের ঘটনার পর থেকে শরীরটা একদম নিস্তেজ হয়ে গিয়েছে। সেদিন গাড়ি থেকে নামার সময় আমার সম্পূর্ণ দুনিয়া অন্ধকার লাগছিল। মনে হচ্ছিল এখনই ধুম করে পড়ে যাব। হঠাৎ করে কি হলো জানি না, ব্যালেন্স হারাচ্ছিলাম শরীরের, আর নিচে পড়ে যাচ্ছি, কিন্তু কেউ এসে আমাকে ধরে ফেলে। ব্যাস এতটুকুই, আর কিছুই মনে নেই। আমাকে কে ধরল না কি হলো জানি না। চোখ খুলে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। উফ, সে কি যন্ত্রণা মাথায়। আশপাশে তাকিয়ে দেখলাম এক হাত মা ধরে আছেন, আরেক হাত বড় খালা, আর কেবিনের দরজায় দাঁড়িয়ে খালু ডক্টরের সাথে কথা বলছেন। আমাকে চোখ খুলতে দেখে মা বলতে লাগলেন, শেফা ফুল, কেমন লাগছে এখন তোর? মাথায় কি এখনো যন্ত্রণা করছে? শুধু মাথা নাড়িয়ে না বললাম। মায়ের কথা শুনেই ডক্টর আর খালু এগিয়ে এলেন আমার দিকে, আর ডক্টর চেক আপ করে বললেন, আরও 4 দিন স্যালাইন দিতে হবে। শরীর বেশি দুর্বল আপনার মেয়ের, আর প্রেশারও লো। কি ছোট পাখি, এখন থেকে ভালো করেই খাবার খাবে আর নিজের যত্ন নিবে। ডক্টরের কথায় মুচকি হাসলাম, কিন্তু মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে। সাদিফ ভাইয়া কোথায়? উনি তো আমার সাথেই ছিলেন। শেফালি শুধু তার সাথে ঘটে যাওয়া জিনিসগুলাই নিজের মনে এঁকে নিল। তার অগোচরে যে ঘটনাগুলো ঘটব তা সে জানেই না।
গাড়ি থেকে নামার আগ থেকেই সাদিফ খেয়াল করল শেফা ভালো নেই, কিন্তু কিছু বলার আগেই তারা শেফার বাসার সামনে চলে আসে। সাদিফ গাড়ি থেকে নেমে শেফার সাইডে যাওয়ার আগেই দেখল শেফা হেলে দুলে নামতে লাগলো। গাড়ির দরজা খুলে দাঁড়াতেই শেফা পড়ে যাচ্ছিল। তবে তার আগেই সাদিফ এসে শেফার কোমর জড়িয়ে ধরে ফেলে, আর শেফা সাদিফের বুকেই সেন্সলেস হয়ে যায়। শেফা, ফুল, এই ফুল, ফুল, কি হয়েছে তোর? চোখ খুলো না প্লিজ, আর বকা দিব না তো ফুল তোমাকে, সরি প্লিজ ফুল, চোখ খুল না। এসব বলে বলে শেফালিকে গালে হাত দিয়ে ডাকছিল সাদিফ। শেফালিকে কোলে তুলে নিয়ে গাড়ির পিছের সিটে শুইয়ে দিল আর কল করে ছোট খালাকে আসতে বলল। শেফার মা তো এর অবস্থা দেখেই কান্না করতে লাগলো। ফুল স্পিডে ড্রাইভ করে 10 মিনিটেই হাসপাতালে পৌঁছে গেল। এরপর সাদিফই শেফাকে কোলে করে ভিতরে নিয়ে গেল, এমনকি সব ফর্ম্যালিটিসও সে পূরণ করল। শেফার গান আসার 2 ঘন্টার আগেই সাদিফ অফিস গেল কিছু জরুরি কাজে। কিন্তু এই ঘটনার কিছুই শেফালি জানে না। আমার সেন্স আসার প্রায় 1 ঘন্টার পরেই দেখলাম সাদিফ ভাই আসছে। কেমন দেখাচ্ছে উনাকে, মনে হচ্ছে অনেক ক্লান্ত। উনি আসার একটু পরেই আমাকে ডিসচার্জ করে দেয়া হলো, আর বাসায় উনি সব ঠিকঠাক করেছিলেন। এই 3 দিন উনি আমাকে স্যালাইন লাগিয়ে দিলেন। এই স্যালাইনের জ্বালায় হাতের উপরিভাগটা ফুলে গেছে একদম। আর যতবারই সাদিফ ভাই আমাকে স্যালাইন তো লাগিয়ে দেন, ততবারই মুখটা এমন বেজার করে ফেলেন, যেন আমার চেয়ে উনি বেশি ব্যথা পাচ্ছেন। কি অদ্ভুত! আমার জন্য এত দরদ, নাকি ওনাকে না পারতে আমার সেবা করতে হচ্ছে তাই? আল্লাহ জানেন। আজকে খালার খালু আসলেন আমাকে দেখতে, অনেক লেকচার দিলেন, ভালো করে খেতে হবে, ওষুধ খেতে হবে। আর খালু তো মাশাল্লাহ জ্ঞান দিতে এক্সপার্ট। ওনাদের কথা শুনে শুধু মাথা নাড়ালাম। আজকে আর সাদিফ ভাই আর দেখা মিলল না। খালু এখানে, তাই হয়তো উনি একসাথে 2টা অফিস সামলাচ্ছেন। হাই পাওয়ারের ওষুধগুলো খেলে আর মাথা ঠিক থাকে না, ঘুম আসে বেশি। মা আমাকে ভাত ওষুধ খাইয়ে চলে গেলেন, কারণ খালু আর খালা আজ রাতে আমাদের বাসায় খাবেন। যাক, এত কিছু না ভেবে চোখ অফ করে রাখলাম। মা দাদিকে আমার রুমে পাঠালেন, কারণ আমি তো ভিতর ডিম। দাদি মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, শেফা ফুল, ঘুমিয়ে যা। একটা আরামের ঘুম দিলাম। সকালে ঘুম ভাঙল ময়ের কথা শুনে। এই সকালবেলা মা কার সাথে কথা বলছে? একটু ভালো করে কান পেতে শুনলাম, সাদিফ ভাইয়া এই সকালবেলা? আমি তো কলেজও যাব না আজকে। যাক, কিছু করার নেই আমার। কেন আসছেন এখন তা ওনারা খালা আর বোনের ছেলে জানে। আবার চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লাম। আবার চোখ লেগে এসেছিল। হঠাৎ চোখ খুলে দেখি সাদিফ ভাই আমার রুমের সোফায় পা তুলে বসে মোবাইল টিপছেন। ঘুমের কারণে ওনাকে ঝাপসা দেখছি। আসলেই কি উনি, নাকি স্বপ্ন দেখছি? ওনার কথা শুনে বুঝলাম না উনি সত্যিই বসে আছেন। কি রে শেফা, রাতে কি তুই কোনো ফ্যাশন শো করতে যাস? এইভাবে হাত কাটা ড্রেস পরে ওড়না ছাড়া ঘুমাচ্ছিস? আমার যে আর কতবার তোকে ওড়নার জন্য আরও কত কথা বলতে হবে আল্লাহ মালুম। তোর মতো অসভ্য আমি আর দেখিনি। বডিটা তো ভালো করে ঢেকে ঘুমাবি, কখনকার নজর কোথায় পড়ে কে জানে। এসব বলেই সাদিফ ভাইয়া শব্দ করে হাসতে লাগলেন। ওনার কথা শুনে আমি চিৎপটাং। ঘুমানোর সময় কেউ ওড়না দেয়, নাকি একেবারে কামিজ পরে মাথায় ঘুমটা দিয়ে ঘুমায়? কেন রে ভাই, আপনি কি মেয়ে যে এত কিছুই জানেন? আর ঘুমানোর সময় ওড়না দেয়া কি ফরজ? আমি তো আর কোনো লোককে দেখতে যাচ্ছি না এই হাত কাটা ড্রেসটা। মাথা মোটা লোক একটা। কিন্তু আফসোস, আমি কথাগুলো মনে মনে বললাম। না হয় কে জানে কখন আবার মেরে দেয়, না হয় একটা বাজে কথা বলে ফেলে। চুপ করে গায়ের চাদরটা টেনে নিলাম। কই, চাদর তো ঠিকই আছে। ইচ্ছা করেই উনি আমাকে অপমান করলেন। কি নির্লজ্জ! একটাও তাকাইনি আমি তার দিকে। কেন তাকাবো? কত সুন্দর সুন্দর কথা বললেন উনি আমাকে, সেই খুশিতে নাকি? আমার বয়ে গেছে। বারান্দা থেকে মা বলে উঠলেন, সাদিফ একটু অপেক্ষা কর বাবা, আমি এক্ষুনি তোকে নাস্তা দিচ্ছি। আর বড় আপাকে বলিস আমি কাল ওনাকে দেখতে যাব। আচ্ছা, না হয় আমি ফোন করে কথা বলে নিব। সমস্যা নেই ছোট খালা, তুমি কাজ শেষ করে নাও, আর মাকে বলে দিব আমি। মা বারান্দায়? ওনার কি আক্কেল নেই? এই লাগামহীন কথা মা শুনলে কি হতো? আর বড় খালারে বা কি হলো? মা, বড় খালার কি হলো? কালকে রাতে এইখান থেকে গিয়ে নাকি তোর খালার সুগার ফল হলো, তাই তো আজ ছেলেটা সকাল সকাল এখানে আসছে। আর সারা দিনই নাকি আজকে বাইরেই থাকবে। রাতে জানিয়ে ভালো করেছিল রে সাদিফ, সব রান্না শেষ, তোকে প্যাক করে দিচ্ছি আমি, টাইমলি খেয়ে নিবি।
এখন আয় নাস্তা করে নে। আর শেফা, ওঠ তো মা। মা চলে যাচ্ছে, আর সাদিপ ভাইয়া উঠে আমার ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখতে লাগলো। মায়ের কথা শুনে ওনার দিকে একটু তাকালাম, কিন্তু চোখ আটকে গেল ওনার গেটআপে। একদম সব ফিটফাট, চুল দাড়ি একদম সেট করা। ওমা, ছেলে তো দেখি নিউ কাট দিল চুলের। বেশ মানিয়েছে ব্ল্যাক স্যুটে। আর তার চোখগুলো, ও মাই আল্লাহ, কয়জন মেয়াজ ওনাকে প্রেমে পড়বে আল্লাহই জানে। এভাবে দেখিস না আমাকে, নজর লাগবে। আর শুন, ভুলেও ওড়না ছাড়া বারান্দায় যাবি না। ইনফ্যাক্ট ওড়না জড়ানো ছাড়া কোথাও যাবি না। ননসেন্স। এসব বলে সাদিপ ভাইয়া চলে গেলেন। এ বাবা, কত ঢং! পরব না আমি ওড়না? হ্যাঁ, আসছে জ্ঞান দিতে। ওড়না ছাড়া আমি কোনোদিন ঘরে থেকেও বের হইনি। কাবিল, মুখ ভেঞ্চে বসে থাকলাম মা আসার অপেক্ষায়। নাস্তা করে মেডিসিন নিয়ে বসে আছি বিছানায়। দাদি আর মা আছে পাশে। মা বড় খালাকে কল দিয়ে বললেন কাল যাবেন, কিন্তু খালাই মানা করে দিলেন, কারণ আমি অসুস্থ তাই। বড় খালা আমাকে ওনার যমজ মেয়ে ইতিয়াপু আর জুমানাপুর মতোই ভালোবাসেন। আপুর আজ আমাকে দেখতে আসবেন বলেছেন। দুজনেই অনেক ট্যালেন্টেড। ইনফ্যাক্ট ওরা 3 ভাই বোনই ট্যালেন্টে ভরপুর। এক্সাম থাকে এতদিন আসতে পারেনি আমাদের বাসায়, না হয় ওরা প্রায়ই আসে আমাদের বাসায়। সারাদিন বসেছিলাম তাদের অপেক্ষায়। কালকে নাকি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তাই তারা সকালেই তা কমপ্লিট করে আসবে। অপেক্ষা করতে করতে ঘুমে কাত আমি। বিকেলে গাড়ির হর্নের আওয়াজে ঘুম ভেঙে গেল। 3-4 মিনিট পরেই দেখলাম আপুরা হাসি মুখে রুমে আসলো আর আমাকে জড়িয়ে ধরে হালচাল জিজ্ঞেস করতে লাগলো। শেফা বেবি, কেমন আছিস এখন তুই? ইস, শুকিয়ে গিয়েছিস। সমস্যা নেই, সাদিপ ভাইয়াকে বলবো তোকে বেশি বেশি খাওয়াতে, বলেই হাসতে লাগলো। আমি বিনিময় একটু হাসলাম। ওদের সাথে বকবক করতেই লাগলাম। মা এসে খাবার এখানেই দিয়ে গেলেন। কথার মাঝে জুমানাপু বলে উঠল, আর কখনো ওই রকম কারবারি কাজ করতে যাবি না। ইমরান ইজ সো ডেঞ্জারাস। সাদিপ ভাই আমাদের সব বলেছে। এসব কাহিনী বলার সময়ও ওর আগে সোফাতেই লাথি মেরে দিল। সেদিন না যে তুই ধরলে ওকে ইমরানকে মেরেই ফেলতো। আমি এগুলো শুনে বরফের মতো জমে গেলাম। আমার উপর রাগের জন্য সোফাটা ব্যথা পেল। ইস! অনেক আড্ডা দিলাম আমরা বোনেরা মিলে। একসাথেই খেলাম আমরা সবাই। 10:30টার দিকে ইতিয়ার জুমানাপরা আমার থেকে বিদায় নিয়ে গাড়িতে করে একাই চলে গেল, কারণ ওদের নাকি সকালে আর্লি ক্লাস আছে। এরপর মা এসে ওষুধ খাইয়ে দিলেন। মেডিসিনের ডোজে চোখ বুজে আসছে, কিন্তু তাও শুনলাম সাদিফ ভাই আর মায়ের কথার আওয়াজ। খালামণি, কাল থেকেই ওকে আবার পড়তে বসতে হবে। এতদিনে অনেক পিছিয়ে গিয়েছে। আর আমি স্যালাইন খুলে দিচ্ছি। আজকেই তো শেষ ডোজ ছিল। হ্যাঁ বাবা, তা তো পিছিয়েছেই। তুই যা ঠিক বুঝিস তাই কর। আর মেয়েগুলা তাড়াহুড়ো করে চলে গেল, আমি একটু আপার জন্য খাবার দিচ্ছি, ওইগুলা নিয়ে যাস। আচ্ছা। ওদের কথাগুলো শুনতে পারছিলাম, বাট চোখ খোলার শক্তি পাচ্ছি না। সাদিপ ভাই আমার হাতের স্যালাইন খুলে দিচ্ছে তা বুঝতে পারলাম ঠিকই, কিন্তু হঠাৎ হাতের উপরিভাগে নরম কিছুর স্পর্শ পেলাম। তারপর কপালে। কেন জানি আমার শরীরটা কেঁপে উঠল। এই স্পর্শটা এমন যেমনটা চুমু দিলে হয়, কিন্তু এই স্পর্শটা মায়ের নয়। মা চুমু দিলে আমার এভাবে শরীর কেঁপে ওঠে না। তাহলে কি সাদিফ ভাই আমাকে চুমু দিল? ও নো, এটাও কি কখনো সম্ভব? সময় চোখের পলকে কিভাবে চলে যায় বুঝাই যায় না। আর 1 সপ্তাহ পরে এক্সাম শুরু। সুস্থ হওয়ার পর থেকে পড়ালেখা, কলেজ আর এক্সামের প্রিপারেশন সব কিছুই একদম হুলস্থুলভাবে চলছে। আজকে দুপুর 12টা থেকে অ্যাডমিট দিবে, তাই কোনো ক্লাস হবে না। আজকেও সাদিফ ভাইয়া নিতে আসলো। আমি বুঝি না উনি আমার জন্য এত কষ্ট করে কেন। এমনি অন্যদিন কলেজে যেতে হলে 9টার পরে আসেন নিতে, এরপর অফিস যান, আবার বিকালে 4টা বাসায় দিয়ে যান, আবার সন্ধে 7টার দিকে পড়াইতে আসেন। মানে উনি কি রোবট? আরে ওনার তো গাড়ি আছে, বড় লোক মানুষ, যখন যেখানে ইচ্ছা গাড়িতে করে পিউ করে চলে যেতে পারেন। আর আমার বাবাও বেঁচে নেই, ভাইয়াও দেশে নেই, তাই হয়তো আমার উপর ওনার করুণা হয়, তাই আমার উপর দয়া করেই এসব করেন। হ্যাঁ, বাবা না থাকার কষ্ট যার নেই সেই জানেন। আজকে বাবাকে বড্ড মনে পড়ছে। রেডি হয়ে বের হলাম। আজকে আর কলেজ ড্রেস পরতে হলো না। একটা লং টপস পরে সুন্দর করে হিজাব বেঁধে নিলাম। ঠোঁটে একটু নিউড কালার লিপস্টিক দিলাম, আর চোখে একদম চিকুন করে আইলাইনার। ইউজুয়ালি কলেজে একদম সিম্পল করে যাই, নো সাজগোজ, কিন্তু আজকে একটা প্ল্যানিং আছে, তাই এই আয়োজন। কারণ আজকে ঝুমু, আমার কলেজ ফ্রেন্ড,
ওর বার্থডে ট্রিট দিবে। সাথে আরও আমার অনেক ফ্রেন্ডই যাবে। আইডি কার্ডটা নিলাম ব্যাগে, না হয় অ্যাডমিট নিতে ঝামেলা হবে। রান্নাঘর থেকে মাকে বিদায় জানিয়ে আগাচ্ছিলাম সামনে। দেখলাম সাদিফ ভাইয়া সোফায় বসে মোবাইল ইউজ করছেন। সাদিফ ভাইয়া চলেন, লেট হয়ে যাচ্ছে। আমার কথায় উনি মাথা উঠে আমাকে চোখ ঘুরিয়ে দেখতে লাগলেন। কি রে, এইটা কি পড়ছিস আর এত সাজগোজ? তোর ফিগার তো আমি ভালোই স্ক্যান করতে পারছি। তো আজকে কোনো ছেলেকে ফিগার দেখিয়ে তোর রূপের জালে ফাঁসাতে যাচ্ছিস? ডেটিংয়ে যাবি নাকি? উনার কথা শুনে আমার চোখে পানি চলে আসলো। আমি এইসব ব্যাপার আমার মাথায় আনিনি কখনো, আর উনি আমাকে এসব বলছেন। চোখ মুছে ওনার দিকে তাকালাম। উনি আমাকে এসব বলে মোবাইল চালাচ্ছেন এখনও। আজকে তো এই লোককে কিছু বলবই। ডিপলি একটা শ্বাস নিয়ে ওনাকে বলতে লাগলাম, আমি যাব তো আজকে এই ড্রেস পরেই যাব। আমি ডেটিংয়ে যাই আর যা করি তাতে আপনার কি? আর আমি ছেলে পটাই? কলেজে সিনিয়র ক্লাসমেট এলাকার কত ছেলে আমাকে প্রপোজ করে। আমি চাইলে অনেকজনের সাথেই প্রেম রিলেশন করতে পারি, আর ইচ্ছা হলে করবই। আপনি আমাকে এমনিও এসব জিনিসের ট্যাগ লাগিয়ে দিলেন। সো করলেও আপনার কাছে আমি আজ না করে যেমন আছি তেমনই থেকে যাব, তাই না। আর কথা শেষ করতে পারলাম না। থাপ্পড় খেয়ে ফ্লোরে পড়ে গেলাম। চটটা এত জোরে লাগেনি, কিন্তু তাও ইমব্যালেন্স হয়ে একেবারে ফ্লোরে। ব্যাস, চোখে আর পানি বাঁধছে না। মায়ের কথা শুনে বুঝলাম চটটা সাদিফ ভাইয়া না, মাই মেরেছে। আর আমাকে ফ্লোর থেকে সাদিফ ভাইয়াই জলদি টেনে উঠিয়ে আমার 2 বাহু ধরে বলল, ব্যথা পেয়েছ কোথাও? উত্তর দিলাম না কিছুই। আমাকে মায়ের খাওয়াইছে, এখন দরদ দেখায়। চোখের পানির জন্য সব আনক্লিয়ার লাগছে। বেশি বেড়ে গেছিস তুই শেফা। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? সাদিফ কি এমন বলল যে তুই ছেলেটাকে এত কথা বলছিলি? কি শিক্ষা দিলাম আমি তোকে বড়দের সাথে বেয়াদবি করা? মায়ের কথা শুনে বুঝলাম সাদিফ ভাইয়া আমাকে কি বলল তা না শুনেই মা আমাকে মারল। তাহলে এখন বলি কি লাভ? মায়ের তো খেয়েই ফেলেছি। চোখের পানি থামছে না আমার। কিছু না বলেই রুমে দৌড় দিলাম। খালামণি শুধু শুধু মারলে ওকে? ও ছোট মানুষ, না বুঝে ভুল করেছে, তাই বলে মারবে? সাদিফ ভাইয়ার কথা শুনে গা জ্বলে গেল। নিজের দোষ আবার আমার নামে সাফাই গাচ্ছে। কাটা ঘায়ে নুনের ছিটা। মা কি উত্তর দিল আর শুনিনি। রুমে এসে মুখ ধুয়ে নিলাম। একটা আবায়া বরকা পরে হিজাব বেঁধে আবারও একটু নিউড লিপস্টিকটা লাগলাম। কারণ ক্যাজুয়াল ড্রেসে লিপস্টিক ছাড়া আমার কেমন জানি একদম রোগা রোগা মনে হয়। এই ড্রেসে দেখে মনে হয় উনি একটু শান্তি পেলেন। কিছুই বললেন না। বাঁকা চোখে তাকিয়ে দেখলাম উনি আমার দিকে কেমন কোমলভাবে তাকিয়ে আছেন। আজকে ওনার পাশের সিটে বসলাম না, পিছের সিটে বসলাম। উনিও কিছু বললেন না। হয়তো সকালের জন্যে আমি রেগেছিলাম তাই। অ্যাডমিট নেওয়া শেষে সব ফ্রেন্ডসরা মিলে পাশের একটা রেস্টুরেন্টে গেলাম। সবাই মিলে ঝুমুকে একটা বড় কেক আর বোরকা হিজাব গিফট করলাম। সাদিফ ভাইয়াকে বললাম ছবি 3টায়, আর এখন 1:32। সো ভাইয়া আসতে লেট আছে। অনেক ছবি তুললাম, প্লাস অনেক আড্ডাও দিলাম। খাবার দেখে মুখ একদম ছোট হয়ে গেল। এতগুলা বিরিয়ানি, সব নষ্ট হবে আর গুনাও হবে। কিন্তু না, এমনটা হলো না। আমি অল্প খেয়ে বাকিগুলা ওদেরকেই দিয়ে দিলাম। যাক, গুনা থেকে বেঁচে গেলাম। 2:40-এর দিকে কলেজে চলে গেলাম আবার। সাথে 2 জন ফ্রেন্ডও আছে। ওই দিন একা থেকে যে রিস্ক নিয়েছিলাম তা আমি আর 7 জন্মেও নিব না। হঠাৎ দেখলাম আমাদের ক্লাসের 3টা ছেলে, জুবায়ের, মাহি আর রিপন। ওরা আমাদের কাছে এসেই কথা বলতে লাগলো। আমি তো ভয়ে শেষ। সাদিফ ভাইয়া দেখলে নিশ্চয়ই আমাকে আবার অপমান করবেন। 5 মিনিট পরেই দেখলাম উনি চলে আসলেন নিতে। ফ্রেন্ডসরা তো ওনাকে দেখেই কাত, কারণ আজকেই উনি গাড়ি থেকে নামলেন আর ওদের সাথে প্রথম দেখা। আশেপাশের মেয়েরা ওনাকে দেখেই স্টাইল করে কথা বলছে আর হাসছে। উনি এদিকে আগাচ্ছেন আর আমি আশেপাশে মেয়েদের তামাশা দেখছি। অবশ্য উনি অসভ্য আর গন্ডার হলেও কি হবে, উনি দেখতে বেশ স্মার্ট। যেমন লম্বা তেমন অনেক বেশি অ্যাট্রাকটিভ। আমার কাছে এসে অন্যদেরকে বলতে লাগলেন, আসসালামু আলাইকুম অ্যান্ড হাই এভরিওয়ান, আই এম সাদনান সাদিফ। শুরু হয়ে গেল সবার ইন্ট্রোডিউসিং খেলা। উফ, কি অসহ্য। আচ্ছা, আমি কি জেলাস? কোনোভাবেই না। নো শেফালি, কি ভাবছি যেগুলা, ছি। ওনারা কথা বলছেন আর আমি ওনার ফেসের দিকে তাকাচ্ছি আর বাকিদের ফেসের দিকে। প্রথমে ভাবলাম উনি এসে 2টা দিবে চড়, ছেলেদের সাথে দাঁড়িয়েছিলাম তাই। কিন্তু এখন দেখি সবার সাথে ফ্রেন্ডলি বিহেভ করছেন। যাক, হয়তো উনি মধ্যে উন্নতি হচ্ছে ভেবেই ঠোঁট চেপে হাসলাম। ওনার দিকে তাকিয়ে দেখলাম আমার দিকেই তাকিয়ে আছেন ভুরু কুচকে। মাহি এসে আমার সাথে কথা বলতে নিলেই সাদিফ ভাইয়া এসে আমার হাত ধরে সবার কাছ থেকে বিদায় নিয়ে টানতে গুনতে গাড়ির কাছে নিয়ে গেলেন।
ওনার থেকে হাত ছাড়িয়ে পিছের সিটের দিকে যাচ্ছিলাম, কিন্তু উনি আমার হাত ধরে রাগীভাবে বললেন, সকালে কিছু বলিনি বলে ভাবিস না এখন কিছু বলবো না, পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলবো শেফা, রাগাবি না এখন আর, দেরি না করে উঠ, আমার ইম্পর্টেন্ট কাজ আছে। কি আর করার, ওনার পাশের সিটেই বসলাম। রাগে ওনার দিকে দেখতে ইচ্ছে করে না। ফুচকার দোকানের সামনে গাড়ি থামাতে দেখে আমি তো 7 আসমান থেকে পড়লাম। ওনার ধারণা ফুচকার নালার পানি দিয়ে বানায়, ডামিশ লোক একটা। উনি কিছু বলার আগেই আমি নেমে দৌড় দিলাম, যদিও আমার ফুচকা খাওয়া মানা, কারণ আমার তলপেটে কিছু প্রবলেম আছে, যার কারণে জাঙ্ক ফুড খেলে প্রচণ্ড অসহনীয় ব্যথা হয়, আর পিরিয়ড হলে এই ব্যথায় আমি অর্ধমৃত হয়ে যাই। অবশ্য এই ব্যাপারটা মা, খালা আর আপুরা ছাড়া কেউ জানেন না। এই ব্যাপারটা এখনও চেপে রাখতে হবে, নাইলে সাদিব ভাইয়া আমাকে ফুচকা খেতে জীবনেও দিবেন না। নিজের লোভের জন্য আজ নিজেকেই বলিদান দিব। 3 প্লেট ফুচকা খেয়ে খুব শান্তি লাগছে পেটে। উনিও আমাকে মানা করেনি আজকে, কিন্তু কেন জানা নেই। একদিন আমি ইতি আপু, জুমান আপু ওনাকে বলেছিলাম এই দোকানটাতে আনতে, কিন্তু ফুচকার বদলে 1 ট্রাক বকা খাওয়ালেন। তাই ভাবছি আজকে কি হলো ওনার। ওয়েট, নাকি উনি আমাকে মেরে ফেলার প্ল্যান করেছে? ফুচকায় কি সামহাও বিষ ছিল? সাদিফ ভাইয়া, সত্যি করে বলেন তো, আমাকে কেন ফুচকা খাওয়ালেন? কি মিশিয়েছিলেন ফুচকাতে? কথাগুলা সিটে পা উঠে ওনার দিকে তাকিয়ে অনেক কৌতূহলী আস করলাম। চুপ, একদম চুপ। এইসব কোন ধরনের ইয়ার কি? সকালে আমার জন্য মায়ের খেয়েছিস, যা আমার ভাল লাগেনি, কারণ আমার কথা না শুনেই খালামণি তোর গায়ে হাত তুলল, তাই তোকে একটা ট্রিট দিলাম, নাইলে তোর অভিশাপ লাগতো আমার গায়ে। এই সামান্য কথার মাঝেও ঝাটকি দিতে হয়? সোজাসুজি বলা যায় না কিছু। উফ, এই মানুষটা, বুঝি না আমি ওনাকে। যাক, ফুচকা তো খেলাম, একটা প্রশান্তির হাসি দিলাম, আর সাদি ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম উনিও মুচকি হাসছিলেন। মনে মনে বললাম, নাইস স্মাইল ভাইয়া। ভেবেছিলাম মায়ের সাথে আজ কথাই বলবো না, কিন্তু পেটের যন্ত্রণায় কিছুই ভাল লাগছে না। গাড়িতেই ব্যথা লাগছিল, কিন্তু সাদি ভাইয়ার ভয়ে কিছুই বলিনি। ভিসেট হচ্ছে ডাক্তার থেকে প্রেসক্রাইব করা মেডিসিন এই পেনের জন্যে। এইটা খেয়েই পেট চেপে গুটিসুটি মেরে শুয়ে আছি। ব্যথায় আমি উঠতেই পারছি না। একটু পরে খেয়াল করলাম সাদি ভাইয়া আসলেন আমার রুমে, আর মা আমার দিকে এগিয়ে আসলেন। সাদি ভাইয়ার ফেস দেখি আত্মা কেঁপে যাচ্ছে। পড়াতে এসেছিলেন উনি, আর মা হয়তো আমার মেডিকেল হিস্ট্রি ওনাকে বলে দিয়েছেন। এখন আমার কি হবে ভাবতেই কান্না পাচ্ছে। এইটা কেন করলি তুই আমার সাথে? তুই তোর হেলথ সম্পর্কে জানতিস, তাও তুই আমাকে বললি কেন শেফা? ইচ্ছা তো করছে খুব জোরে একটা থাপ্পড় দি তোরে, আর কোনোদিন যদি এমন করিস না তুই, তোকে আমি ঘরবন্দি করব। খুব জোরে চিল্লায় আমাকে কথাগুলা বললেন। আম সরি ভাইয়া, আমার অনেক মন চাচ্ছিল খেতে, তাই আমি আপনাকে বলিনি, আর কখনো এমন হবে না। মাথা নিচু করে কান্না করতে করতে ওনাকে বললাম, ছোট কালামণি, রেডি হও, এক্ষুনি ডক্টর দেখাতে যেতে হবে তোমারই অপদার্থ মেয়েকে। 10 মিনিটে আসো, আমি গাড়িতে আছি। ওনার কথা শুনে মাকে মাথা নেড়ে না বলে দিলাম, কিন্তু মাও আজকে আমার সাথে রেগে আছেন আমার ব্যবহারে। না চাইতেও যেতে হলো ডাক্তারের কাছে, আর ডক্টর ওনার পরিচিত হবে হয়তো, না হয় সিরিয়াল ছাড়া কেউ রোগী দেখে না। আমরা মা গেলাম ভিতরে। চেক আপ করা শেষে ডক্টর ওষুধ লিখে দিলেন। আমরা বের হলাম, আর সাদিব ভাইয়া ঢুকলো ওনার চেম্বারে। আল্লাহই জানেন কেন। এদিকে মা আমাকে বসিয়ে দিয়ে ওষুধ নিতে চলে গেলেন, কারণ আমার হাঁটতেই কষ্ট হচ্ছে, একটু পেটে চাক পড়লেই ব্যথা। হঠাৎ খেয়াল করলাম সাদি ভাইয়া আসলেন, আর আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি ওনার দিকে অবাক চোখে তাকিয়ে আছি। উনি আমার মাথায় বুলিয়ে শান্তভাবে বলতে থাকলেন, শেফা, আর কোনোদিন তুই আমার থেকে কিচ্ছু লুকাবি না, নট আ সিঙ্গল থিং। যদি কখনো এমন কামলামি করিস, তোকে আমি আস্ত রাখব না। আমিও ভয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। উনি মুচকি হেসে মায়ের দিকে ফার্মেসিতে চলে গেলেন। পেট প্রচণ্ড ব্যথা করছে, ঝিম কেটে বসে আছি। সাদিব ভাইয়ার মা আসলেন। আমি দাঁড়াতেই পারছি না। এটা ডক্টরের চেম্বার তো, তাই কোনো হুইল চেয়ার নেই। আস্তে আস্তে দাঁড়ালাম, আর ঠোঁট চেপে ব্যথাটা সহ্য করছিলাম। অনেক কষ্টে 2 কদম দিলাম মা আর সাদিব ভাইয়ার সাহায্যে, কিন্তু না, পেটটা একদম খিঁচে আছে। একটু পরেই খেয়াল করলাম আমি শূন্যে ভাসছি। মাথা ঘুরিয়ে দেখলাম আমি সাদিব ভাইয়ার কোলে। কি? উনি আমাকে কোলে নিলেন? কি সুন্দর করে আমাকে কোলে নিয়ে হেঁটেই যাচ্ছেন গাড়ির দিকে। মনে হচ্ছে আমি ওনার কাছে তুলোর বস্তা। মাও সমান অবাক। আমি ভেবে পাচ্ছি না আমি সাদিব ভাইয়ার কোলে। এটা কি বাস্তব নাকি আমার স্বপ্ন? পরীক্ষা করে দেখার জন্যে একটা চিমটি কাটলাম নিজের হাতে। উফ, কি ব্যথা! তবে ওনার স্পর্শে আমার এত ভাল লাগছে কেন তা আমি বুঝতে পারছি না। সত্যি সত্যি আমি সাদিব ভাইয়ার কোলে।
এই দিনটাও কি আমার জীবনে আসার কথা ছিল? এক্সামগুলো অনেক ভালোভাবেই শেষ হচ্ছে, তবে সবচেয়ে আতঙ্কে আছি ফিজিক্স এক্সামটা নিয়ে। এত হার্ড সাবজেক্ট ভাবতেই আমার কান্না আসে। সাদিপ ভাইয়া থেকে যে কত মায়ের খেলাম এই ফিজিক্সের বাচ্চার জন্যে। পরশুই ফিজিক্স এক্সাম, আর আমি মাত্র 3 চ্যাপ্টার শেষ করলাম। সাদিপ ভাইয়া অনেকগুলোই ফিজিক্সের ম্যাথ দিলেন সলভ করতে, বাট আমি বরাবরই অলস মানুষ। আল্লাহ জানেন আজকে উনি আসলে আমাকে কি করেন। আজকে ওই দিনের পর, মানে আমার মেডিকেল হিস্ট্রি জানার পর, আমার সব ব্যাপারে আরও কঠোর হয়ে গেলেন। আগে তো সপ্তাহে মাত্র 2 দিন বাসায় এসে সকালে নাস্তা করতেন, কিন্তু এখন রোজই আসেন, এক্সাম না থাকলেও আসেন, আর আমাকে ঘুম থেকে জোর করে মাকে দিয়ে জাগিয়ে তোলেন। মানে হয় না এসবের। এক্সাম না থাকলেও আমাকে তার জন্যে 8টার দিকে উঠতে হয়। এর চেয়ে কষ্ট আর কিছুই হয় না। তার চেয়ে আরও প্যারা দেয় নাস্তা খাওয়ার সময়। একটা পরোটা তো খাওয়ায় বকা দিয়ে দিয়ে, তার উপর আবার পাউরুটি খেতে বলে। ইচ্ছা করে তার মাথা ফুটা করে দিই। নিজের মতো মোটা হাতি ভাবছে নাকি? উনি তো মাশাল্লাহ ভালোই খেতে পারেন, 3টে পরোটা আরামসে গিলে ফেলে। নিজে খান ভালো কথা, ভাই আমাকে নিয়ে কেন টানেনি খাবারের মাঝে? ভয় তো তারে কিছু বলতেও পারি না। বললে তখন হয়তো কে জানে নাস্তার টেবিলটা আমার মাথায় উল্টায় দেন। যাক, এসব প্যারার কথা বাদ দিয়ে একটু ফিজিক্সে কনসেন্ট্রেশন করা যাক। 8টা বাজতে চলল, তাও এখন উনি আসছেন না কেন? 4 বার ফোন দিলাম, কল রিসিভ করছিলেন না। কেন জানি টেনশন হচ্ছে অনেক। মাকেও বললাম, মা সাথে সাথেই বড় খালাকে ফোন দিলেন। বড় আপা, সাদিফ কই? ওকে ফোন দিচ্ছিল শেফা, ছেলেটা তো কল রিসিভ করছে না। তোমার কি কথা হয়েছে ছেলেটার সাথে? আচ্ছা শেফা শুন, সাদিব নাকি অনেক ব্যস্ত আজকে, সন্ধ্যায় ফোন করে জানিয়েছিল তোর খালাকে। কি সব ফরেন কোম্পানির সাথে ডিল করবে নাকি। আচ্ছা যা, তুই নিজে নিজে পড়ে নে। মায়ের কথা শুনে মেজাজ একদম খারাপ হয়ে গেল। আসবেন না একটা কল করে বললে কি এমন হতো? আমার থেকে আর কষ্ট করেই 3 পিস পরে এতক্ষণ ঘুমটা দিয়ে ওয়েট করতে হতো না। ধুর, ভাল লাগে না। বাসায় সাধারণত টপস আর স্কার্টই পরি। এইসব পরে কি আমি ওনার কাছে পড়তে যাব? না জানি তখন আবার কি জঘন্য কথা শুনিয়ে দেন। এত রিস্ক আমি নিই না গো। বই নিয়ে বারান্দায় গিয়ে একদম কর্নারে দাঁড়ালাম। এই দিকটা একদম নির্জন, এই দিকে দাঁড়ালে কেউ দেখার কোনো স্কোপ থাকে না। চুপচাপ বসে বইয়ে চোখ বুলাচ্ছিলাম। হঠাৎ গাড়ির আওয়াজ শুনে অপর দিকটায় গেলাম। এ কি সাদিপ ভাইয়া? গাড়ি থেকে নেমেই উনি বারান্দার দিকে তাকালেন। ভ্রু কুচকে তাকিয়ে আছেন আমার দিকে, আর আমিও গাধীর মতো উনার দিকে তাকিয়ে আছি। কিন্তু উনার হাতে সাদা ব্যান্ডেজের মতো কিছু দেখলাম মনে হলো, কিন্তু এত আঁধারে বুঝতেই পারছিলাম না। আমার দিকে এক নজর তাকিয়ে কিছু না বলে উনি ভিতরে চলে গেলেন। আমিও দৌড় দিয়ে একেবারে ড্রয়িং রুমের দিকে চলে গেলাম। দেখলাম সাদিপ ভাইয়া সোফায় বসে কোট খুলছেন, আর মা সাদিপ ভাইয়াকে হাতে কেমনে ব্যথা পেল তাই জিজ্ঞাসা করছেন। আমি বইটা বুকের সাথে জড়িয়ে ধরে ওদের কাণ্ড দেখছিলাম। ওনাকে কেন জানি খুব বৃদ্ধস্ত দেখাচ্ছে। ওনার সেটিং করা চুলগুলো কপালের উপরে এসে পড়েছে সব। চোখগুলো কেমন জানি হয়ে আছে। ওনার ব্যান্ডেজে থেকে রক্ত বের হচ্ছে। এ কি, ওনার শার্টের হাতার কনিয়ের ওই দিকটাও তো লাল হয়ে আছে। ভেতরের ক্ষতগুলো কি করছিল বলে খেয়াল করেননি উনি। ওনার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। উনি মায়ের সাথে কথা বলতেই ব্যস্ত। সাদিম ভাইয়া, আপনার শার্টের হাতা তো রক্তে লাল হয়ে আছে। মা এতক্ষণে খেয়াল করলেন। হ্যাঁ রে সাদিফ, শার্টটা খোল। শেফা যা তো মা ফার্স্ট এড বক্সটা নিয়ে আয়। সাদিপ বাবা, আমি তোর জন্য খাবার রেডি করছি, ডিনারটা এখানেই করবি। কাজ শেষ করে এসেই কি হয়েছিল ঘটনা শুনব। এখন ড্রেসিং করে নে, না হলে ইনফেকশন হতে পারে। আরে খালামণি, কিছুই হয়নি এসব। আমি তো ভাবলাম জাস্ট হাতে ব্যথা পেলাম, আর এসব ছোটোখাটো ব্যথা আমার গায়ে লাগে না। বাকি কথা শুনলাম না, আর আমি ওনার অবস্থা মেনে নিতে পারছিলাম না। মায়ের কথায় এক দৌড় দিলাম। বক্স নিয়ে এসে দেখি সাদিপ ভাইয়ার ওইখানে নেই। মা থেকে জানতে পারলাম উনি ভাইয়ার রুমে। আমিও আর্লি ভাইয়ার রুমে গেলাম। রুমে গিয়ে আমার চোখ মগজে ঢুকে গেল। সাদিপ ভাইয়া খালি গায়ে আর প্যান্টটা হাঁটু পর্যন্ত বটানো, পায়েও রক্ত জমাট হয়ে আছে, আর উনি ড্রেসিং টেবিলে উল্টো দিকে ফিরে পিঠ দেখতে লাগলেন। ও মাই গড, ওয়াই হি সো অ্যাট্রাক্টিভ। ওনার এই অবস্থা দেখে চোখ খিজে অফ করে ওনাকে ডাকতে লাগলাম। সাদিপ ভাইয়া, নিন মেডিসিন, লাগিয়ে নিন। টেবিলে বক্স রেখে দৌড় দিতেই পিছে হাত টান অনুভব করলাম। হঠাৎ একটানে উনি আমাকে ওনার দিকে নিয়ে নিলেন। ওনার এত জোরে টানে আমাকে একেবারে ওনার বুকের উপর নিয়ে ফেললেন। হাতে প্রচণ্ড ব্যথায় উফ করে উঠলাম, কিন্তু উনি তাও আমাকে ছাড়লেন না। উল্টো হাতটা হালকাভাবে ধরলেন। উনি আমার মাথা ওনার বুকের সাথে চেপে ধরে রাখলেন। আমার যা হাইট, আমি ওনার মাত্রই বুক সমান। পুরো শরীরটা কেঁপে কেঁপে একদম ভাইব্রেটিং হচ্ছে। আমার চুলগুলো খুলেই কোমরের নিচে ছড়িয়ে পড়েছে অনেক আগেই। আজকে এক মুহূর্তের জন্য ভেবেছিলাম আমি তোকে, মাকে, ফ্যামিলিকে আর কখনোই দেখব না। বিশ্বাস করতে পারবি না কিভাবে বেঁচে এসেছি আমি। হসপিটালে যেতে বলেছিল সবাই, তবে আমি একদম মন স্থির করতে পারছিলাম না। মায়ের সাথে কথা বলে তোর কাছেই চলে এলাম। ওনার কথা শুনে
আমি প্রচণ্ড অবাক হলেও আমার খুব কান্না আসছিল, কারণ ওনার কথা শুনে ওনার দিকে একটু তাকিয়ে দেখলাম ওনার চোখে জল, সবুজ চোখগুলায় আমি আজ প্রথম জল দেখলাম। কিছু না ভেবেই উনাকে জড়িয়ে ধরতে হাত পিঠে লাগাতেই উনি ব্যথায় কোকড়িয়ে উঠলেন। ওনাকে ছাড়িয়ে নিলাম। সাদিব ভাইয়া প্লিজ আপনি বসুন, আমি ড্রেসিং করে দিচ্ছি। এটা বলে যেতে নিলেই উনি আমাকে টেনে নিয়ে আমার মুখে 2 হাত রেখে বললেন, এই হুস হুস, এই সামান্য ব্যাপারে কান্না কেন? আমি মরিনি এখনও, এভাবে কান্না করিও না প্লিজ, ভুল, এখানে খুব ব্যথা হয়। ওনার বুকে হাত দিয়ে। ওনার কথায় অনেক রাগ লাগলো। মরার কথা কেন আসছে এখানে, আজীব, ভাল লাগে না এসব কথা শুনতে আমার। খাটে বসুন প্লিজ, অনেকক্ষণ ধরে ওনার কথা শুনছি, এবার ড্রেসিং করতে দেন। ওনার থেকে নিজেকে ছাড়িয়ে বক্সটা নিয়ে ওনার পাশে বসলাম। হাতের কতটা পরিষ্কারের সময় উনি বললেন, শেফা, তোর এই ফর্সা চিকন হাতটা না আমার জিম করা হাতের সাথে খুব মানিয়েছে। আই এম লাভিং দিস। আর তোর আজকে মাথায় কাপড় কই? আর এই ড্রেসে আবার বারান্দা কেন গিয়েছিলি? ওনার কথায় আজকে রাগলো না আস। সিম্পলি বললাম, আমি অপর পাশটায় ছিলাম, বারান্দার গাড়ির হর্ন শুনেই আমি অন্য পাশে এসেছিলাম। আমার কোনো শখ নেই নিজের চেহারা অন্যদের দেখানোর। সাদিব ভাইয়া হেসে বললেন, আজ বেশ মুখে মুখে জবাব দিচ্ছিস। এই ড্রেসে আমার সামনে আসতে ভাল লাগলো কেন, কি ব্যাপার? ওনার কথা শুনে আজকে কেন জানি রাগ হলো না। ওনার যে হাতে ড্রেসিং করছিলাম ওই হাতে একটা ঘুষি দিলাম। তোর মতো পিঁপড়ে আমাকে 100টা ঘুষি দিলেও কিচ্ছু হবে না। সাদিব ভাইয়া জোরে জোরে হাসতে লাগলেন এই কথাগুলো বলে। আমি চুপ করে ওনার ড্রেসিং করাচ্ছি, আর উনি আমার দিকে ভ্যালকার মতো তাকিয়ে আছেন। উফ, এত লজ্জা লাগছে কেন ওনার তাকানোতে। আমি মিটিংয়ে ছিলাম, কানাডা থেকে ক্লায়েন্টসরা জয়েন করেছিল, সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে দেখি একে একে সবাই জ্ঞান হারাচ্ছিল। আমি ভাবতে পারছিলাম না কি থেকে কি হলো। এরপর ব্যাপারটা আমার মাথায় এলো, কফিতে কিছু মিক্সড তো না তো? ভাগ্যশালী কফিটা খেলাম না, না হলে আজকে কোম্পানি আর আমি কিছুই বেঁচে থাকতো না। এরপর সাডেনলি লোডশেডিং হয় আর আমার উপর হামলা হতে থাকে। এমার্জেন্সি সিকিউরিটি বেল অনেকটা বুদ্ধি খাটিয়ে পুশ করলাম, দেন সিকিউরিটি গার্ডসরা আসতেই রক্ষা পেলাম। তাও পিটিয়েছে 4-5টাকে। তদন্ত শেষে সব কেস জানা যাবে। আপাতত রাস্কেলগুলো জেলে আছে। সাদিব ভাইয়ার কথা শুনে মনে মনে বলতে লাগলাম, এই লোকটা অনেক সাহসী মাশাল্লাহ, না হলে আধারেও মারপিট করতে পারেন। আর আমি পুরাই বেকুব মেয়ে একটা। আচ্ছা বাবা, লাখ লাখ শুকর আল্লাহর কাছে তুই বেশি আঘাত পাসনি। আয় খেয়ে নে, আর শেফা যা দাদিকে খাবার দিয়ে তো, এরপর তুইও খেয়ে নে। ওহো মা, আমি খাবো না, ঘুম পাচ্ছে খুব। ঘুমাতে গেলাম। ফার্স্ট এড বক্সটা নিয়ে বের হচ্ছিলাম রুম থেকে, অমনি সাদিব ভাইয়ার গর্জন, এই অসভ্য ভাত খাবি না মানে কি? নিজের দিকে তাকিয়ে দেখ, কেউ বলবে তুই ইন্টার ফার্স্ট ইয়ারে? ছোট্ট খুকির মতো লাগে দেখতে। শুধু ফর্সার রূপ থাকলেই হয় না, গায়ে মাংস থাকতে হবে। তুই একটা শুটকি মন্ত্রী। কি শুটকি মন্ত্রী? এত বড় অপমান! হ্যাঁ, একটু আগে তো কত ঢং করছিল, আহারে কত আদর। বাঁশ মারল বাঁশ, আদর না। যাককে দাদিকে ভাত দিয়ে দাদির সাথেই বসে খেয়ে নিলাম। ওনার সাথে আর খেলাম না। সাদিব ভাইয়া যাওয়ার সময় একটু উঁকি মিলে দেখলাম, ভাইয়া টি শার্ট আর একটা ট্রাউজার পরে আছেন। বাহ, ঠিকই ফিটিং হয়েছে। দুজনেই যে খাম্বা আর মাসেলম্যান। যাক, অনেক ভালো প্রিপারেশন না নিয়েও অনেক ভালোই এক্সাম দিলাম। ক্রেডিটটা সাদিব ভাইয়াকেই দিলাম, কারণ উনি যা যা করিয়েছেন সবই কমন আশু। মানুষটার একটু মাথা লুজ, হঠাৎ রেগে বোম হয়ে যান। তবে স্যার হিসেবে উনি অনেক জোস। না হয়ে আজকে আমি ফেলটুসের উপাধিতে নাম ছাপাতাম। আমি আর ঝুমু হাঁটছিলাম, হঠাৎ দেখলাম মাহি আমাদের দিকেই দৌড়ে দৌড়ে আসছিল। আমি আর ঝুমু একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলাম আর ভ্রু কুচকে ইশারা করছিলাম। কি ব্যাপার? শেফালি, অনেক দিন ধরে বলতে চাচ্ছিলাম আমি তোমাকে লাইক করি। অবশ্য লাইক না, আই লাভ ইউ। প্লিজ বি মাইন। তোমাকে রানী করে রাখব। আমি মাহির কথা শুনে কাত। কি বলে এই ছেলে? একেবারে হাঁটু ভেঙে বসে গোলাপ দিয়ে প্রপোজ। কি হায় আল্লাহ, সাদিফ ভাই এসে দেখলে মাহি আর আস্ত থাকবে না। প্লিজ মাহি উঠো, ভালো দেখাচ্ছে না এসব। মানুষ দেখলে কি ভাববে? উঠে যাও প্লিজ। বলেই চলে যাচ্ছিলাম, কিন্তু মাহি আমার হাত ধরে আমাকে রিকোয়েস্ট করতে লাগলো হ্যাঁ বলতে। আমি কিছু বলার আগেই সাদিফ ভাইয়া এসে প্রথমে আমার হাত ছড়িয়ে নিলেন মাহির হাত থেকে, দেন গোলাপ ফুলগুলো মাহির হাত থেকে ফেলে পা দিয়ে একদম পিষে নিলেন। এরপর মাহির গাল ধরে চিল্লিয়ে বলতে লাগলো, ভুল মানুষকে পছন্দ করেছো তুমি। শেফালির বন্ধু বলে কিছু করলাম না, না হলে একদম পিষে ফেলতাম তোকেও এই ফুলগুলোর মতো। আর কোনোদিন যদি তোকে ওর আশেপাশে দেখি, একটা মাইরও মাটিতে পড়বে না। মাইন্ডেড। ওনার কথা শুনে আমি এই শুকনো ঢেকুর নিলাম কয়েকটা,
না জানি আমাকে কি করবেন এখন। আমার হাত ধরে স্পিডে গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন সাদিফ ভাইয়া। ওনার হাঁটার স্পিডে আমি রীতিমতো দৌড়াচ্ছি। গাড়িতে বসে আমার গাল চেপে ধরে বলতে লাগলেন, ছেলেটা প্রপোজ করছে আর তুই তামাশা দেখছিলি? এত বেকুব কেন তুই? পাশ কাটিয়ে চলে আসতি, না হয় দু একটা কড়া কথা শুনিয়ে দিতি। আমি গাধি কিছু না বলে কান্না করতে লাগলাম। আসলে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম মাহি প্রপোজ করাতে, আর এরপর সাদিফ ভাইয়ার বকাগুলা আর নিতে পারছিলাম না। উনি আমার গাল থেকে হাত নামিয়ে ড্রাইভ করতে লাগলেন আর বলতে লাগলেন, এত চোখের পানি কোত্থেকে আসে তোর? কিছুই বললাম না, আর চুপ মেরে বাহিরে তাকিয়ে থাকলাম আর ভাবছি, এই মানুষটাই কি আমাকে সেদিন জড়িয়ে ধরে কান্না করছিলেন, তাও আমাদেরকে না দেখতে পেয়ে? আর এখন সেই মানুষটা আমাকে কষ্ট দিচ্ছেন। হঠাৎ দেখলাম বাসার রাস্তা দিয়ে না গিয়ে অন্য দিকে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, এটা তো নিউ রোড হয়েছে, কিন্তু এদিকে কই নিচ্ছেন? আচ্ছা, ওয়েট, সামহাও উনি কি আমাকে কিডন্যাপ করে দেন মেরে ফেলবেন, তা ওই মাহির বাচ্চার জন্যে? ও নো, এখন আমার কি হবে? আল্লাহ প্লিজ এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েন। আমি আর কখনোই ওই মাহির বাচ্চার সামনে যাব না। ঘরে একা একা বোরিং টাইম পাস করছি। এক্সাম শেষে 1 সপ্তাহ ছুটি পেয়েও বাসায় বসে শোক পালন করতে হচ্ছে। মাকে কতবার বললাম একটু ঘুরতে যাব, কিন্তু মা তো নিয়ে যেতেই পারেন না, কারণ দাদি অসুস্থ। দাদিকে একা রেখে যাওয়া জীবনেও ভালো দেখাবে না। সাদিফ ভাইয়া স্পেনে গিয়েছেন আমার এক্সাম শেষের পরের দিনই। কি সুন্দর সব টাইমিং মিলে গেল, একেবারে বরাবর আমার এক্সামের শেষেই। এর পিছে কোনো রহস্য গন্ধ পাচ্ছি। রুমে বসে আছি আর মোবাইলে মেসেঞ্জার, ফেসবুক ডাউনলোড করলাম। এক্সামের জন্য সব আনইনস্টল করে দিয়েছিলাম। ওয়াও, এতগুলা মেসেজেস! সবাই দেখছি আমাকে অনেক মিস করেছে। সবার সাথে মোটামুটি কথা বলে নিলাম। হঠাৎ মাথায় খেয়াল আসলো সাদিফ ভাইয়ার প্রোফাইল একটু গিয়ে ঘুরে আসি। ওনার আইডিতে ঘুরে তেমন কোনো মেয়ের আইডি পেলাম না। যে কয়জন আছে মেয়ে, ওরা সবাই ওনার না হয় আমার কাজিন, আর 2 জন হয়তো ফ্রেন্ড। তবে সাদিফ ভাইয়ার যে মাঝে মাঝে কি হয় আল্লাহই জানেন। ওনার মাথায় মনে হয় অনেক সময় ভূতে নাচ দেয়, না হয় উনি কেন আমার সাথে মাঝে মাঝে এত ভালো বিহেভ করেন। তবে উনি যখন আমাকে বকা দেন তখন আমার বেশ কষ্ট লাগে। মা ভাই বকলেও আমার ততটা কষ্ট লাগে না। আর যখন উনি ভালো বিহেভ করেন আমার সাথে, তখন তো অনেক বেশি খুশি লাগে। পেটে হাজারো প্রজাপতি উড়ে তখন। কিন্তু সাদিফ ভাইয়ার মুড সুইং কখন হয় তা কেউই বুঝতে পারে না। তবে লাস্ট এক্সামের দিনে শেষ মুহূর্তের ঘটনাটা আমার খুবই ভালো লেগেছিল। ইনফ্যাক্ট ওই দিনটা আমার মনের স্মৃতিতে একদম ম্যাগনেটের মতো চিপকে গিয়েছে। সাদিফ ভাইও যে একজন রসিক মনের মানুষ আমি সেদিনই জানলাম। মাহির কারণে আমাকে সাদিফ ভাইয়া কি বকাটাই না দিলেন সেদিন, কিন্তু অন্য রাস্তাটা দিয়ে যখন নিয়ে যাচ্ছিলেন তখন মনে হচ্ছিল উনি আমাকে আজকে শেষই করে দিবেন। অনেক ভয়ে কাঁপা কাঁপা গলায় সাদিফ ভাইয়াকে ডেকে আস করলাম, ভাইয়া কোথায় যাচ্ছি আমরা? বাসার রাস্তা তো এটা না। ভাইয়া আমাকে মারবেন না প্লিজ, আর কখনো এমন গাধীর মতো বসে থাকবো না। একদম কঠোর জবাব দিব সবাইকে, আই প্রমিস। ওনার কোনো হেলদুল হলো না, কিন্তু খুব রাগী গলায় বললেন, আমাকে বলছিস কেন এসব? মারবো নাকি আদর করবো তোকে সেটা আমার পার্সোনাল ব্যাপার, আর আমাকে প্রমিস বলেও কি লাভ? তুই কোন গোয়ালের গরু আমি জানি। সো এসব ফেক প্রমিস আমাকে দেখাতে আসবি না। একটা তেলাপোকা দেখলে সে কান্না করতে থাকে, আর সে নাকি কঠোর জবাব দিবে। আর কোনো ছেলে যদি তোর দিকে চোখ তুলেও তাকায় না, ওই দিনই তার এই দুনিয়ার লাস্ট দিন হবে, মাইন্ডেড। কথাগুলো বলেই উনি এক হাতে ড্রাইভ করছিলেন আর আরেক হাতে ওনার চুলগুলো ঠিক করছিলেন। একটু ওনার দিকে তাকিয়ে বাইরের দিকে ফিরে বাইরের পরিবেশ দেখছিলাম। ওয়াও, এত সুন্দর এই রাস্তাটা তবে হইল, আশাই তো হলো না কখনো। মুহূর্তটা এনজয় করছিলাম, কিন্তু সাদিফ ভাইয়ার কথা শুনে আমার চোখ রসগোল্লা হয়ে গেল। শেফা, হিজাবটা খুলে ফেলতো, মাথায় বাতাস লাগা, নাইলে ওই দিনের মতো আবার সেন্সলেস হয়ে যাবি। সেই সকাল থেকেই তো এটা বেঁধে আছিস। ওয়া, কি সুন্দর করে বললেন কথাগুলা, যেন ওনার চেয়ে ভদ্র আর কেউই নেই। না, আমার কোনো অসুবিধা হচ্ছে না হিজাবে, আম কমপ্লিটলি ওকে। আবার মুখে মুখে কথা, গাড়ি থেকে নামিয়ে একদমই ফাঁকা রাস্তায় রেখে যাব, তখন বাসায় আর যেতে হবে না তোর। যা বলছে এখনই কর, না হলে খুল আর্লি হিজাব আর গ্লাসটাও নামিয়ে দে, গায়ে প্রাকৃতিক হাওয়া লাগা।
ওনার কথায় অনেক ভয় লাগলো। না জানি এই লোক আবার কি করেন। আর্লি হিজাব খুলে হিজাবের ওড়নাটা গলার সাথে ঝুলিয়ে রাখলাম। আর সত্যিই অনেক ভাল লাগছে এই ঠান্ডা বাতাস আর এই লং ড্রাইভ। শেফালি তো নিজের অবস্থায় আছে, কিন্তু তার পাশে বসা মানুষটার দিকে একবারও তাকিয়ে দেখলে হয়তো দেখতে পেত সাদিফ শেফালির লম্বা চুলের ঘ্রাণে মত্ত। ড্রাইভিংয়ের পাশাপাশি সাদিফ বাঁকা চোখে শেফালির দিকে তাকাচ্ছে, আর তার ফুলডার সাথে এই মুহূর্তটা ফিল করতেও ভুলল না। একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামল, আর সাদিফ ভাই আমাকে বলল, হিজাবটা পরে নে আর্লি, এরপর আমরা এখানেই লাঞ্চ করে নিব। আমি চুলগুলো ঠিক করতে করতে বললাম, ভাইয়া আমি আয়না দেখা ছাড়া হিজাব পরতে পারি না। উনি আমার কথা শুনে আমার এলোমেলো চুলগুলো ওনার ডান হাত দিয়ে ঠিক করে দিতে দিতে বললেন, উফ শেফা, আমাকে এত জ্বালাস কেন তুই? কোথায় ভাবলাম এই নিউ রেস্টুরেন্টে তোকে নিয়ে আমি ফার্স্ট লাঞ্চটা করব, আর তুই কি না? তো আপনি করে নেন না লাঞ্চ, আমি এখানে বসে আছি, আর হিজাব ছাড়া আমার অস্বস্তি লাগে বাইরে যেতে, আর আমার এমনিও খিদা লাগেনি। চুপ, একদম চুপ, তোর এই জীবনে খিদা লাগবেও না। চুল সেটিং করে হিজাবটা ঠিক ওনার মতো করে পেঁচিয়ে নে, আমি আসছি। এটা বলেই উনি রেস্টুরেন্টের ভিতরে চলে গেলেন। কি আর করার, আমি ওনার কথা মতো সব করলাম। ওনার একটা মোবাইল রাখা আছে সামনের বক্সে। যাক, একটু আয়না দেখে নিই। লক খোলা ছাড়াও ক্যামেরা অন করে দেখে নিলাম, না ঠিকই লাগছে, কিন্তু চোখটা ফুলে নাকটা লাল হয়ে আছে তখন কান্নার জন্যে। জানালায় টোকা দিয়ে উনি আমাকে গ্লাস নামতে বলতে লাগলেন। গ্লাস নামে ওনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি। লাল টমেটো, মোবাইলটা সামনের বক্স থেকে নিয়ে নেমে আয় তো। আমি ওনার কথা মতো কাজ করলাম। নেমে আসতে আসতেই উনি ওনার আইফোন দিয়ে কার সাথে যেন কথা বলছেন। ওনার তো 2টা মোবাইল, আমি ভুলেই গিয়েছিলাম। বড়লোক মানুষ। উনি আমার হাত ধরেই রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যেতে লাগলেন। আমিও আস্তে আস্তে হাঁটতে লাগলাম ওনার পাশে। স্যার, আপনাদের জন্য পুল সাইডের ওইদিকে একটা টেবিল বসিয়ে দিয়েছি। নর্থ সাইডে চেষ্টা করেছিলাম, বাট ওখানে এখনও কিছু ফিটিংস কমপ্লিট হয়নি। নো প্রবলেম আতিক, থ্যাঙ্কস। কাম শেফাফুল। এনজয় স্যার, এনজয় ম্যাম। সাদিফ ভাইয়া আমার হাত ধরে একা একা পুল সাইডের দিকে চলে গেলেন, যেন ওনার আগে থেকে সব চেনা। আচ্ছা সাদিফ ভাইয়া, আপনি এই রেস্টুরেন্টে কেন আনলেন? এখানে তো মানুষই নেই। কেন, মানুষ দেখার বেশি শখ? তুই তো বললি তোর নাকি অস্বস্তি লাগে। ইস্ট সাইডে গিয়ে দেখ, মানুষকে মানুষে খাচ্ছে, এত ভিড়। আপনি কেমনে জানেন এখানে কোন দিকে কি আছে? আগে আসি দেন। আমার রেস্টুরেন্ট আমি আসবো না, তবে কখনো খাবার টেস্ট করিনি। দেখ কি খাবি। আর মেনু দেখে আমার জন্য শুধু পেস্ট্রি নিতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে ধমক দিয়ে নিজেই অর্ডার করে নিলেন। হায়দ্রাবাদি বিরিয়ানি, মোরগ পোলাও, চিকেন মশালা অ্যান্ড নান, পেস্ট্রি আর কোল্ড ড্রিঙ্কস। এতগুলা খাবার দেখে আমি শেষ। উনি বেশ শান্ত গলায় বললেন, নে স্টার্ট কর। আমি নেওয়ার আগে উনি আমাকে বললেন, হা কর তো। আমার আজকে অবাকের শেষ হচ্ছে না। ফার্স্ট উনি আমাকে মারেননি, আর সেকেন্ড আমাকে খাইয়ে দিচ্ছেন। চুপচাপ হা করলাম। উনি স্পুন ছাড়াই আমাকে খাইয়ে দিচ্ছেন, আর ওনার নিচে ঠোঁট চেপে হাসছেন, আবার সেই হাতে নিজেও খাচ্ছেন। কিছুক্ষণ পরে ভ্রু কুচকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, হাসছেন কেন? আর খাবো না প্লিজ। উনি এবার বাম হাত দিয়ে আমার গালে হালকা চেপে ধরে খাওয়াতে লাগলেন বিরিয়ানিটা। আমার বমি আসার উপক্রম হলে তখনই উনি আমাকে ছাড় দিলেন, আর একাই নিজে বাকি সব খাবার ফিনিশ করলেন। অবাক হলাম না, মনে মনে মাশাল্লাহ বললাম, কারণ আমি জানি উনি বরাবরই ভোজন রসিক। খাবার শেষ করার পর উনি আমাকে অন্য প্লেসে নিয়ে আসলেন। ওয়াও, এই জায়গাটা কবে হলো? একদম শান্ত আর নীরব, অনেক সুন্দর। খেয়াল করলাম একটা দোলনা ছিল গাছের সাথে বাঁধা। দোলনা আমার উইকনেস। আমি সাদিফ ভাইয়াকে রেখেই দৌড় দিলাম। সাদিফ ভাইয়া ডেকেই চললেন, লাল টমেটো আস্তে দৌড়াও, পড়ে যাবি তো। আমি আসছি, দাঁড়া বলছি। ওনার কথাকে শুনে আমি আপন মনে এক দৌড়ে দোলনায় এসে বসে গেলাম। উফ, এত আরামদায়ক বাতাসে আর ঠান্ডা পরিবেশে দোলনায় দোল খাচ্ছি, আর চুল খুলে ওড়নাটা গলায় জড়িয়ে নিলাম। আহা, নিজেকে নায়িকা মনে হচ্ছে। সাদিফ ভাইয়া এসে আমার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েই থাকলেন। আমি তো আমার মতোই আছি। সাডেনলি বৃষ্টি চলে আসে, আর আমি উঠে ওনাকে বলি, ভাইয়া চলেন, বৃষ্টির বেগ বেড়ে যাচ্ছে। কিন্তু ওনার কোনো রেসপন্স পেলাম না। আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছেন।
বৃষ্টিতে আমি প্রায় ভিজে যাচ্ছি, আর তখনই কাশি আসতে স্টার্ট করলো। এবার ওনার হুঁশ হলো। উনি আর্লি ওনার কোটটা আমার মাথার ওপর দিয়ে দিলেন, আর আমার হাত ধরে দৌড়াতে দৌড়াতে বলতে লাগলেন, দৌড়াও ফুল, এই জীবন থেমে নেই ফুল, দৌড়াও। আর আমি এই মুহূর্তটা জাস্ট ফিল করছি আর খিলখিল করে হাসছি। গাড়ি অনেকটা দূরেই, আরও অনেক পথ বাকি। হঠাৎ উনি আমাকে কোলে তুলে নিলেন আর বললেন, ফুল প্লিজ, কোটটা মাথার উপর ভালো করে ধরো, যেন মাথায় পানি না লাগে, নাইলে জ্বর উঠবে। আমি এমনভাবে ধরলাম কোটটা যেন আমরা দুইজনেই কাভার হই। উনি একবার আমাকে হালকা উঁচুতে উঠিয়ে টুপ করে একটা কপালে চুমু দিলেন। আর আমার তো গায়ে কেউ কারেন্ট দিয়ে শক দিল। ওনার কাণ্ডে আমি জমে গিয়েছিলাম। ভয় আর লজ্জায় ওনার বুকের ভিতরে ঢুকে গেলাম। এই ফিলিংসটা একদম অন্যরকম। মনে মনে ভাবতে লাগলাম, ওনার মতো পাথরও দেখে আনন্দ করতে জানে। উফ, সেই দিনটা আমার জীবনের অন্যতম ভালো দিন হিসেবে সেভ থাকবে। সেই যে ওনাকে দেখলাম আর দেখিনি। তবে আমি রাফসান ভাইয়ার মানে আমার বড় ভাইয়ার সাথে ভিডিও কলে কথা বলার সময় উনি এসে এসে উকি মেরে যান। কি হাস্যকর, এমনি নর্মালি কথা বললে কি এমন হয়? এভাবেই দিন যাচ্ছিল, একদম পানসা। আর মাত্র 3 দিন বাকি আছে ছুটি শেষ হওয়ার। তাই মা ভাবলেন পরশুদিন বাবার জন্যে কোরআন খতম পড়াবেন আর ক্লোজ আত্মীয়দের দাওয়াত দিবেন। বড় ভাইয়া রাতে ফোন করলে মা ভাইয়াকে বললেন, হ্যাঁ রে রাফসান, তোর বাবার জন্যে পরশু রাতে একটা খতম পড়াবো ভাবছি, আর চাচার খালার মামার ফুপুর ফ্যামিলিকে দাওয়াত দিব। তা তোরা কেমন আছিস? আর ওই রাগী মানুষটা কই? সাদিব বাবা কখন ফিরবে? তোর তো আসতে আরও কমাসখানেক লাগবে, মিস করছি তোদের। ঠিক আছে মা, আমি টাকা পাঠাচ্ছি আজকেই। আর আমরা ভালো আছি অনেক আলহামদুলিল্লাহ। সাদিফ আছে আমার পাশেই, কাজ করছে, সব শুনছেন উনি। আর ওর আসতে আরও 2 সপ্তাহ লাগবে। ছোট ফুলটা কই মা? আর দাদি বা কই? ভাইয়া, আমি পাশেই আছি, সব শুনছি, কাপড় আয়রন করছি। তোমরা ওইখানে বসে থাকো, আর আমি মা খালা আপুরাই সব কাজ করব। এসে যাও না তোমরা। আর দাদি ঘুম। আমার কথার মাঝেই মা বলে উঠলেন, আরে শেফা, ভালো কথা, আমার মোবাইল থেকে তোর বাপ্পি ভাইয়াকে কল দিয়ে বলে রাখ, ভালো একটা ছাগল কিনতে হবে তাকে, আসতে বল কাল। আমি কিছু বলার আগেই সাদিব ভাইয়ার আওয়াজ শুনলাম, কিন্তু ওনাকে দেখতে পারছি না, হয়তো পাশ থেকেই বলছেন, খালামণি, ও বলবে না কোনো ছেলের সাথে কথা, ও ছোট মানুষ, কি বলতে কি বলে ফেলে, তাই একেবারে তুমিই বলে ফেলো। ওনার কথা শুনে অনেক রাগ লাগলো। মা ভাইয়ার সামনে অপমান, জল্লাদ। কল তখনও কাটিনি। আমি মাকে বললাম, মা, সব ভাই বোন অনেক দিন পরে মিট করব, তাই না? সবাই কত মডার্ন হয়ে গেছে এখন। গত বছর দেখেছিলাম, সবাইকে ঈদে আর দেখাই হলো না। খালামণি আর মামারা ছাড়া কেউ তো আসে না আমাদের এখানে, দাওয়াত ছাড়া। বাবা মারা যাওয়ার পর থেকে চাচা ফুপি আমাদেরকে দেখতেই পারে না। এসব বলতেই কান্না চলে আসছে। আর মা আমাকে বুকে নিয়ে কপালে চুমু দিলেন। ল্যাপটপে তাকিয়ে দেখলাম ভাইয়া চোখ মুছছে, আর সাদিব ভ্রুয়া তাকিয়ে আছেন আমাদের দিকে। এতক্ষণে ওনাকে দেখলাম, আর উনি ভ্রুকুচকে রাগীভাবে তাকিয়ে আছেন, যেন সামনে পেলেই চড় দিয়ে গাল লাল করে ফেলবেন। অনেক কাজ পড়ে আছে। খালামণি আপুরা আজ সকালেই চলে এসছেন, আর খালু কষায় সাথে সাথেই আছেন। বাসায় মেহমান সব রাতে আসবেন, মামিরা আসবে সন্ধ্যায়। তাই আমি আর আপুরা দুপুরের খাবার খেয়ে ঘুম দিলাম আমার রুমে, আর মা আর খালা ভাইয়ার রুমে ঘুমাচ্ছে। মোবাইলে কল আসাতে আমার ঘুম ভেঙে গেল। উফ, রবি অফিসের কল, অসহ্যকর। কলিং বেলের আওয়াজ শুনে ওড়নাটা মাথায় দিয়ে দরজা খুলতে চলে গেলাম, কারণ মা আর খালা ওষুধ খেয়ে ঘুম, বিকালের আগে উঠবেন না। দরজা খুলে দেখলাম, আরে সাদিব ভাইয়া, ওনার পাশে ওনার লাগেজ ব্যাগ সবই আছে। দেখেই বুঝে যাচ্ছে উনি অনেক টায়ার্ড আর কেমন জানি ক্ষেপে আছেন। কিন্তু আমার তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সাদিব ভাই এখানে কেমনে? 2 হাতে চোখ কুচলিয়ে নিলাম ভালো করে, এটা কি সম্ভব? আরে হ্যাঁ, এটা তো সাদিব ভাইয়া। স্পেন থেকে বাংলাদেশ আসতে 17.5 ঘন্টা লাগে। তাহলে উনি কখন রওনা দিলেন? যেদিন কথা বলেছিলাম ওনাদের সাথে সেদিনই নাকি? সন্ধ্যার দিকে মামা মামি কাজিনরা সবাই চলে এলো। মামার বাড়ি একটু দূরে হওয়ায় মামা তার ব্যবসা সামলিয়ে আগে আসতে পারেননি, কিন্তু এসেই মামা কাজে লেগে গেলেন। জুরাইন আর জারাভি আমার একমাত্র মামার 2 ছেলে মেয়ে। ছোট ভাইটা বেশিই কিউট, বয়স মাত্র 2.5 বছর, আর বোনটা ক্লাস 5-এ। জুরাইন তো এসেই আমার কোলে উঠে গেল, আর একটু একটু কথা বলল। বাবুটা একটু বেশি আদুরে, কোলে আসলে আর নামেই না, আমাকে অনেক বেশি দেখতে পারে। মামি খালা মামি ওদের সাথেই কাজ করছে। আমি সে সকাল থেকে কাজ করছিলাম, কিন্তু এখন করতে পারছি না, কারণ জুরাইন আমার কোল থেকে নামছে না।
জুরাইনের সাথে খেলছি আর ভাবছি সাদীপ ভাইয়া কেমনে কভার করলো এত আর্লি বিডিতে আসা। সাদীপ ভাইয়াকে দেখেই আমার হুশ উড়ে গিয়েছিল। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে উনি আমার সামনেই দাঁড়িয়েছিলেন। ওনার কথা শুনে বুঝলাম উনি অনেক টায়ার্ড। বাসায় ঢুকতে ঢুকতে আমাকে বললেন, কিরে সর দরজা থেকে, অনেক টায়ার্ড আমি, একবার নিজের বাড়ি আরেকবার এই বাড়ি, আমি জাস্ট পাগল হয়ে যাব। মা আমাকে একবারও জানালো না ওরা সকালেই এখানে আসবে। প্রথমে আমাদের বাসায় গেলাম, গার্ডসরা বললেন সবাই এই বাড়িতে। আমার কাছে আমার গাড়ির চাবি ছিল, ট্যাক্সি বিদায় করে নিজেই ড্রাইভ করে এসছি। প্লিজ এক গ্লাস পানি দে। সোফায় বসে ওনার বুটসগুলো খুলতে খুলতে আমি এক দৌড়ে গিয়ে পানির বদল একটু লেবুর শরবত করে দিলাম, সাথে কয়েকটা বরফ। হ্যাঁ বা করেছ, ড্রিঙ্কসটা ভালো ছিল। মা খালার বিচ্চুগুলো কই? মা আর বড় খালা তো ওষুধ খেয়ে ঘুম, আর আপুরাও ঘুম, সবাই টায়ার্ড অনেক। তুই ঘুমাসনি? তোর ঘুম কই? না, আমিও ঘুমাচ্ছিলাম, বাট ফোনে কল এসেই ঘুম ভেঙে দিল। চেক করে দেখলাম রবি অফিসের কল। এরপর তো আপনি এলেন। সাদীপ ভাই আবার ওনার জ্যাকেট খুলে আমার হাতে দিলেন, আর ব্যাগ দুটো কাঁধে ঝুলিয়ে লাগেজটা হাতে নিয়ে বললেন, আয় আমার সাথে, গেস্ট রুমটা একটু ঝেড়ে দিবি, শাওয়ার নিয়ে আমি একটু ঘুমাবো। সব রুম আজকে পরিষ্কার করলাম, একদম চকচক করছে রুম, প্লিজ গিয়ে দেখুন। উনি হাত উঁচু করে আমাকে বললেন, একটা দিব ধরে? অসভ্য, আয় বলছি। কি আর করার, ওনার পিছে পিছে গেলাম। উনি রুমে গিয়ে ওনার পরনে হাফ হাতার ব্ল্যাক গেঞ্জিটা খুলে ফেললেন, তাও আমার সামনে। আমি গাধীর মতো ওনার খালি বডিটা অবাক দৃষ্টিতে দেখতেই আছি। কি সুন্দর বডি, কিন্তু পরক্ষণে ওনার জ্যাকেট দিয়ে আমি আমার মুখ ঢেকে ফেললাম। উনি হেসে বলতে লাগলেন, যা দেখার তা তো দেখেই ফেলেছিস, এখন আর মুখ ঢেকে কী হবে? ছি, কি বেশরম লোক। মুখ থেকে জ্যাকেট সরিয়ে দেখলাম উনি কাপড় নিচ্ছেন লাগেজ থেকে। আমি উল্টো দিকে ফিরে বিছানা ঝেড়ে চলে আসতে নিলে উনি বললেন, তোর চাচাতো ফুফাতো ভাইরা কবে আসবে? আলসে, ওদের কাছে যাবি না, ওদের আশেপাশে গেলে তোর পাক কেটে রেখে দিব। আর রাতে উঠানেও যাবি না, যত কাজ আছে সব বাসার ভিতরে করবি, বাসার বাইরে কিছু লাগলে আমাকে জানাবি। আমি কিছু বলার আগে উনি কাঁধে কাপড় ঝুলিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমিও আমার রুমে চলে গেলাম। রাত 8টার দিকে হুজুর চাচার ফ্যামিলি, ফুপির ফ্যামিলি সবাই চলে এলেন। হুজুররা এসে কোরআন পড়তে লাগলেন, আর চাচি ফুপি মাদের সাথেই আছেন। হুজুর ভাইয়া 1 ঘন্টা ঘুম দিয়ে উঠেই কাজে লেগে গেলেন, আর আমার অন্য কাজিনরা আড্ডা দিচ্ছে বসে বসে। চাচাতো বোনদের দেখে খুব রাগ লাগলো, বাবার জন্য আজকে কোরআন খতম দিচ্ছে, আর ওরা কী সব হাফ টপস জিন্স পরে আসছে। ইতি আপু, জুমান আপু আর আমি সবাইকে নাস্তা সার্ভ করছিলাম। ফুফি আর 2 চাচি বসে কিছু আলোচনা করছিলেন, আর মা খালা মামি কিচেনে। নাস্তা টেবিলে সাজিয়ে আমি ভাইয়াদের আর আপুদের ডাকতে গেলাম, ভাইয়া আপু আসেন আপনারা, নাস্তা দিয়েছি টেবিলে। আমার কথা শুনে ওরা সবাই উঠে ডাইনিংয়ের দিকে আগাতে লাগলো, কিন্তু রাব্বি ভাই, মানে আমার বড় চাচাতো ভাই, আমার কাছে এসে বলল, শেফা, তুমি তো দিন দিন অনেক সুন্দর আর আকর্ষণীয় হয়ে যাচ্ছ, খুব বড় হয়ে গেছো মনে হয়। আমার উপর থেকে নিচে চোখ বুলিয়ে ওনার কথা শুনে আমার গা কেন জানি ঘিন ঘিন করে উঠল, আর এত রাগ লাগলো। সুতির কামিজ পরলাম আমি, আর জর্জেটের ওড়নাটা দিয়ে পুরো আপার বডি হিজাবের মতো করে ঢেকে নিলাম। আর এই লুইচ্ছা কি বলে? আমি কিছু বলার আগেই সাদীপ ভাইয়ার চিৎকার শুনতে পেলাম, আর আমি ভয় কেঁপে উঠলাম। এই রাব্বি, কি বলেছো তুমি ওকে এসব? ভাই হয়ে এসব কথা কেমনে বলো নিজের বোনকে? আর ওর নাম শেফালি, ডোন্ট কল হার শেফা, অ্যান্ড স্পেশালি ফুল। আরে ভাই, ওরে কি ডাকবো, এটা আমার পার্সোনাল ব্যাপার। বিদেশ থেকে আসলেন 3 বছর আগে, আর এসেই এত দাপট, ভালো না এসব। আপনি এসবে নাক গলাবেন না, ওকে আমি সেই ছোট্ট থেকে চিনি। এসব কথা শুনে সাদীপ ভাইয়ার সবুজ চোখ একদম লাল হয়ে গেল, বুঝাই যাচ্ছে উনি এখন মারপিটের মুডে। তিনি শান্ত গলায় জবাব দিলেন, চিনো তো চেনা পর্যন্তই থেকো, এর বেশি এগোনোর কথা ভুলেও ভেবো না। আর ওদের জন্যে তুমি আর তোমার ফ্যামিলি কি আমি ভালো করেই জানি। এসেছো খাও, চাচার জন্যে প্রে করো, দেন বিদায় হও। এসব শুনে রাব্বি ভাই তেরে ওনার দিকে আসলে উনিও তেরে যান রাব্বি ভাইয়ার কাছে। আমি আর্লি সাদীপ ভাইয়ার হাত ধরে ফেলি, উনি আমার দিকে ফিরতেই ইশারায় মাথা নাড়িয়ে না বলি। মা, খালা, ফুপু, চাচি ওনাদের আওয়াজ শুনে এসে ওদের ছাড়িয়ে নিলেন। ওরা যেতেই সাদীপ ভাইয়া দেওয়ালে ঘুষি মেরে, ওই বদমাইশ, যেখানে থাকবি ওইখান থেকে 10 ফুট দূরে থাকবি, বলেই চলে গেল বাইরের দিকে। আমি তো ভয় কাঁদতে লাগলাম। আজকে বাবার এই দিনে কি কাণ্ডটাই না ঘটল। আই এম মিসিং ইউ বাবা, ভেরি মাচ। এরপর বাবার জন্য মোনাজাত করা হলো। অনেক কান্না করলাম আমি আর মা। বুকের মধ্যে অনেক কষ্ট হচ্ছে বাবার জন্যে। আজকে কেন যেন কান্না থামার নামই নিচ্ছে না। যতই চোখের পানি মুছি, ততই আবার চোখে ভর করছে বাবার জন্যে চাপা কষ্টগুলো।
ইতি আপু আর জুমান আপু আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলেন, আর আমি মোনাজাত ধরে চোখের জল ফেলছি। মোনাজাত শেষে দেখলাম সাদিফ ভাইয়াও মোনাজাত শেষ করে আমার দিকেই ফিরলেন। আমার চোখের সামনেই উনি ছিলেন, আর আমি দেখিও নি। আমার দিকে ফিরে উনি ইশারা করলেন কান্না না করতে। আমার আরও কান্না আসলো। চুপচাপ দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে কান্না করতেই আছি। মাথায় প্রচণ্ড ব্যথা করছে কান্নার ফলে, তাও কিছু করার নেই, কাজ তো করতেই হবে। খাবারের আয়োজনের জন্য উঠোনে 5টা টেবিল বসানো হয়েছে। আমাদের উঠান বেশি বড় না হলেও ততটাও ছোট নই, তবে টেবিলের আইডিয়া সাদিফ ভাইয়ার ছিল, অ্যান্ড উনি সব ডেকোরেশনের ব্যবস্থা করেছেন। এলাকার অনেক মানুষকেও মা দাওয়াত করেছেন, আর মা আমাকে ডেকে বললেন বাহিরে মানুষ এসেছে নাকি একটু দেখে আসতে। আর এমনিও ভাইয়া আপুরা সবাই বাইরে হাঁটাহাঁটি করছে। আমি দরজার মুখে দাঁড়িয়ে দেখতে লাগলাম, সাথে ইতি আপু আর জুমান আপু আছে। প্রায় অনেক মানুষই এসেছে। মাকে খবরটা দিলাম। সব কাজিনরা ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে, আর মা আমাকে দিয়ে ওদের জন্য ফ্রুটস পাঠিয়ে দিলেন। আমি ওইখানে যাবার আগেই সাদিফ ভাইয়া এসে হাত থেকে ট্রেটা নিয়ে নিলেন আর বললেন, তখনের দরজায় দাঁড়ানোটা আমার চোখ এড়িয়ে যায়নি। মানা করার পরও কেন যাচ্ছ ড্রয়িং রুমে? কিছু না বলে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। মাথা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। উফ! উনি আমার মুখটা উঠিয়ে আমাকে বলতে লাগলেন, কি হয়েছে আমার ফুলের? আর এত কান্না কেন? খালু উপর থেকে সব দেখছেন, এভাবে কান্না করলে তো উনি কষ্ট পাবেন। তাও কিছু বললাম না। এবার উনি 2 হাতে আমার মুখ ধরে বললেন, মাথা ব্যথা করছে? আমি হ্যাঁ বললাম মাথা নাড়িয়ে। এরপর উনি আর কিছু বললেন না। জুমান আপুকে ডেকে নিয়ে আপুকে ট্রেটা দিয়ে আসতে বললেন, আর ইতি আপুকে বললেন একটু আমার মাথা ম্যাসাজ করে দিতে। দুনো বোন ভাইয়ের কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য চলে গেলেন। ইতি আপু আমার মাথা ম্যাসাজ করছে, আর আমি জারাবির সাথে কথা বলছি। হঠাৎ দেখলাম রাব্বি ভাইয়া, আলী ভাইয়া, জেসমিন আপু আসলেন আমার রুমে। আমার খেয়াল হলো আমার তো মাথায় কাপড় নেই। ইস! মাথায় যেই কাপড় তুলছিলাম, রাব্বি ভাইয়া বলল, থাক না, ভালো লাগছে তো। আর বাকি 2 জন হাসছে। ইতি আপু বলে উঠল, কোন ধরনের ব্যবহারে সব? ওদের কথা শেষ না হতেই সাদিফ ভাইয়া এসে হাজির। এসেই রাগী গলায় বললেন, এই ইতি, তোকে আমি কখন থেকে খুঁজছি, আমার সাথে আয়। আর শেফা, তুই, তোকে আমি বিকালে কি বলেছিলাম মনে নেই? জুরাইন কান্না করছে, মামি কাজে বিজি, ওকে কোলে নে, যা এখান থেকে। ভাগ্যিস মাথায় কাপড় দিয়েছিলাম আর্লি, আর রাব্বি কামিনা ভাইয়ার কথাটাও শোনেননি উনি, না হলে আজকে আবার লড়াই লাগত। জুরাইনের কাছে গিয়ে দেখি জুরাইন দাদির পাশে বসে খেলছে। সাদিফ ভাইয়া আমাকে মিথ্যা বলল। আমাকে দেখেই জুরাইন বলল, আপি আসো, আমাকে কুলে নাও। আহা আমার জুরু, এখন আপির কুলে উঠবে? আসো আমার ময়নাটা। আর রুম থেকে বের হলাম না। দাদির পাশে শুয়ে থাকলাম, আর জুরু আমার সাথে খেলতে থাকলো। আত্মীয়রা আমার আর দাদির সাথে রুমে এসেই দেখা করে চলে গেলেন সবাই। মামা মামি আর খালারা আজকে থাকবেন। মাথা ব্যথার কারণে মুখ লাল হয়ে আছে আমার। কোনো রকমে একটু খেয়ে জুরাইনকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছি, আর ইতি আপু, জুমান আপু টিভি দেখছেন। মা, খালা, দাদি কী সব আলোচনা নিয়ে ব্যস্ত, আর খালু বেচারা ঘুমে কাত অনেক কাজ করেছেন আজুনি। জুরাইনের সাথে খেলছিলাম আমি, সাথে জারাভিও এসে যোগ দিল। হঠাৎ সাদিফ ভাইয়াকে এদিকে আসতে দেখলাম। ওনার হাতে মুখে চুলে পানি লেগে আছে। এই রাতে উনি গোসল করল? কিন্তু জ্বর উঠলে এমনি চিন্তা আসলো, তবে মুখ ফুটে কিছুই বললাম না। উনি এসে বসলো আমার পাশে, আর আমার কোলে থেকে জুরাইনকে নিয়ে নিজে আদর করতে লাগলো। জারাভি গিয়ে ইতিয়াপুর কোলে গিয়ে বসল। হঠাৎ উনি রাগী ভয়েসে আমাকে ফিসফিসিয়ে বললেন, এই, তোর মাথায় কাপড় কই? আর রাব্বিকে তোর এই লম্বা সুন্দর চুলগুলো দেখানো হচ্ছিল? ও কি কি বলেছে আমি সব শুনেছি। আর তোর জেসমিন আপু, রাইট, ও একটা মেয়ে হয়ে ওই লম্পটের কথায় হাসলো কিভাবে? ইচ্ছা তো ছিল দোনোজনের গলা টিপে ধরি, আর তোকে তো ইচ্ছা করেছিল পিষে একদম শেষ করে ফেলি। ওনার কথায় একদম রাগ উঠে গেল। ওনাকে বললাম, আপনি না একটু 2 চামচ বেশি বুঝেন, আপনার বোন থেকে আঁচ করে দেখিয়েন আসল ঘটনা। সাদিফ ভাইয়া আমার দিকে তাকিয়ে আমার নাক টেনে বললেন, আই বিলিভ ইউ। আমি ওনার দিকে তাকিয়ে একটু হাসলাম। এই প্লিজ, এভাবে হাসিও না। লোভ সামলে রাখি আমি অনেক কষ্টে। মানে কিসের কষ্ট? কিছুই না। তোমার ছোট্ট ব্রেনে এত কথা সাপোর্ট করবে না। তো মাথা ব্যথা কমেছে? মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম, আর মনে মনে ভাবছি, এটা কেমন ধরন প্রশ্ন? প্রথমে ইনসাল্ট, এরপর কেয়ার, নাকি প্রথমে কেয়ার এরপর ইনসাল্ট? যাক, মাথায় আর প্রেশার দেয়া যাবে না। সাদিফ ভাইয়ার সব কথা আমার মাথার উপর দিয়ে যায়। জুরাইন একবার ওনার কোলে, আরেকবার আমার কোলে আসা যাওয়া করছে, আর আমিও জুরুর সাথে মজা করে খেলছি আর হাসছি।
হঠাৎ সাদিব ভাইয়া একদম আমার গা ঘেঁষে বসে এক হাত দিয়ে আমার কাঁধের উপর উঠিয়ে নিল আর জুরাইনকে ওনার পেটের সাথে লাগিয়ে বসালেন। আমি ওনার কাজের কোনো হাবভাব বুঝলাম না। আমি অন্যদিকে সরে যেতে চাইলে উনি রাগী গলায় বললেন, কী প্রবলেম, নড়বি একদম। অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি, আর ইতি আপু আর জুমান আপু আমাদেরকে দেখে মুখ টিপে হাসছে, আর যারা ভীত গেমসের ভিতরে ওর কোনো হুঁশ নেই এদিকে। সাদিফ ভাইয়া ইতি আপুদেরকে ভ্রু নাচিয়ে আর ইশারা দিয়ে কিছু আস করলেন, আর আপুরা হেসে লাইক দেখাচ্ছেন। মানে কি, এসবের আমার ছোট্ট মগজটা আসলেই ধারণ করতে পারল না। মা, খালামণি আর দাদির রুমে ঘুম, আর আমরা ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিলাম। মামা মামি জারাভি গেস্ট রুমে ঘুম, খালু ভাইয়ার রুমে ঘুমাচ্ছে। সাদিফ ভাইয়া খালুর সাথে ঘুমাবে। আপুরা আজকে কেউ ঘুমাবে না বলে ঠিক করলেন। আমরা আড্ডা দিচ্ছি, আর জুরাইন বিষ্টুটা না ঘুমিয়ে সাদিফ ভাইয়ার কাঁধে বসে আছে, আর উনি মোবাইলে কি যেন করছিলেন। আমার মাথা ব্যথায় চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তাও বসে আছি ওদের সাথে। সাদিফ ভাইয়া হয়তো আমার অবস্থা খেয়াল করলেন, আর উনি আমাদের কাছে এসে বললেন, তোরাও ঘুমাচ্ছিস না, ওকেও যেতে দিচ্ছিস না ঘুমাতে। জানা ঘুমাতে, শেফাকে দেখ, ওর চোখ কেমন লাল হয়ে আছে, যা ঘুমাতে। আর তুই, তোর মুখ নাই, একদম দিব ধরে একটা অমানুষ। তিনোটা যা ঘুমাতে, জুরাইনকে আমি ঘুম পাড়িয়ে দিব। আমরা ওনার বকা শুনে একদম চুপ হয়ে গেলাম। চলেই যাচ্ছিলাম, কিন্তু উনি আবার ডেকে বললেন, চল ছবি তুলি। আপুরা তো দৌড়ে ওনার পাশে দাঁড়ালেন। আমি আসলে ইতি আপু স্বরে আমাকে সাদিফ ভাইয়ার পাশে দাঁড়াতে বললেন। আমিও কথা মতো দাঁড়ালাম। সাদিফ ভাই আমাকে বললেন, এই মাথায় কাপড় দাও। কিছুই না বলে ওনার আদেশ পালন করলাম। এরপর সাদিফ ভাইয়া মোবাইলটা জুমান আপুকে দিয়ে বললেন, একটা ছবি তুলো তো আমার, শেফার আর জুরাইনের। আমি একদম অবাক। উনি আমার কাঁধে এক হাত দিয়ে অন্য হাতে জুরাইনকে কোলে নিলেন। ওনার দিকে তাকাতেই উনি আমাকে চোখ টিপ দিলেন, আর আমি লজ্জায় লাল। এটা একটা ক্যান্ডিড ছবি ছিল। আরও অনেকগুলা ছবি তুললেন উনি আমার সাথে। এক এক ছবিগুলা উনি দেখছেন আর আমাকেও দেখাচ্ছেন। হঠাৎ সাদিফ ভাইয়া আমাকে বললেন, দেখ আমরা কত কিউট, একসাথে আমাদেরকে মাশাল্লাহ লাগে। তুই একদম বেশি মাশাল্লাহ। তোকে শুধু আমি দেখব, কখনো মাথার কাপড় ছাড়া অন্য কোনো কাজিনের সামনেও যাবি না, আর বাইরের মানুষ তো দূরের কথা। আমি ওনার কথা শুনে আকাশ থেকে পড়লাম। উনি না একটু আগে আমাকে কত বকা দিলেন, আবার এখন এসব কি বলছেন? হায় আল্লাহ! সারা রাত একটুও ঘুম হয়নি অতিরিক্ত কান্নার ফলে। উফ, আমি এত রোগা কেন আল্লাহই জানেন। আচ্ছা, বাবার জন্যে কি একটু কান্নাও করতে পারবো না এই মাথা ব্যথার জন্যে? আমার অস্থিরতা দেখে ইতি আপু আমার মাথায় মাসাজ করে দিচ্ছিলেন যেন আমার ঘুম আসে। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। মায়ের ডাকে ঘুম থেকে উঠে গেলাম। চোখ খুলে দেখি খালামণি আর মা আমার পাশে বসে আছে। খালামণি আমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, কী রে শেফা, রাতে নাকি তোর শরীর খারাপ করছিল, একটা না পা খেয়ে বিতি, তাহলে মাথা ব্যথা অনেকটাই কমতো। কি বলছো আপা, এ মেয়েকে নিয়ে আমার কত কষ্ট করতে হয়। সে তার জান গেলেও ওষুধ আর খাবার নিচ থেকে খায় নাকি? আমি যতক্ষণ বকে বকে না খাওয়াই এ মেয়ে কখনোই খায় না। হ্যাঁ জানি তো, ওষুধ ভাত না খেলে সাদিফকে কল দিবি, এরপর সাদিফ এসেই ওকে মেরে মেরে খাওয়াবে। এসব বলেই মা আর খালামণি হা 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 করে হাসতে লাগলো। উফ, কি সুন্দর হাসি তোমাদের, মা আর বড় খালা। আর খালামণি, তোমার ছেলেকে কি আমি ভয় পাই নাকি? তোমার ওই দৈত্য ছেলেকে দেখলে ভালো মানুষই আতঙ্কে দিশাহারা হয়ে যায়। হা হা হা। সো আমি ভয় পাই না, হি ইজ আ আতঙ্ক, নাথিং এলস। বলেই খালামণি আর মাকে জড়িয়ে ধরে চুমু দিলাম। আচ্ছা তাই, আমার ছেলে আতঙ্ক? আজকে দেখি এই কথাটা সাদিফের সামনে বলে দেখাতো। উফ, পারবো না, তোমার ছেলেকে তুমি বলো গিয়ে, তবে আমার নাম দিতে পারবে না। হুহ, বাই দ্য ওয়ে, আপুরা কই? মা বলে উঠলেন, ইতি আর জুমান আজকে ব্রেকফাস্ট রেডি করছে, উঠ মা, ফ্রেশ হয়ে হেল্প কর যা। আমি উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে গেলাম। আপুরা নাস্তা প্রায় বানিয়ে ফেলেছে, আর আমি ওদের সাথে আমার সিগনেচার ডিশ পুরি আর আলুর দম বানিয়ে নিলাম। আর আপুরা আমার আসার আগেই চিকেন স্যান্ডউইচ, ফ্রুট কাস্টার্ড আর কফি বানিয়ে নিল। আমি আর আপুরা মিলে টেবিলে সব নাস্তা সাজাচ্ছিলাম, তখন দেখলাম সাদিফ ভাইয়া এক হাত দিয়ে চুল মুছছে আর অন্য হাতে মোবাইল কানে ধরে কার সাথে যেন কথা বলছে। ডাইনিংয়ে না বসে উনি সোফায় বসে পেপার পড়তে লাগলেন। আজব, সবাই এখন নাস্তা করবেন আর উনি? আলাদাভাবে ডাকতে হবে। আসছে একেবারে নবাবজাদা। অনেকদিন পর আজকে ডাইনিংয়ে এত মানুষ, খালা খালু, মামা মামি, দাদি মা, আপুরা, আর ড্রয়িং রুমে জারাভি। ওনাকে কার্টুন দেখে দেখে খাবে। আমি একটু আগেই গ্যাস্ট্রিকে ওষুধ খেলাম, তাই আমি আপাতত জুরাইনকে কোলে নিয়ে নাস্তা সার্ভ করছি। আর সাদিফ ভাইয়া মহারাজা এখন গেলেন রেডি হতে,
অফিসে নাকি এমার্জেন্সি কাজ আছে। মা, আমি আজ ফিরবো না। আজকে ইয়ামিনের ব্যাচেলার পার্টিতে যাব অফিসের পরে। আজকে পড়াতে পারবো না তোকে শেফা। ইতিয়ার জুমান, তোরা থেকে যা আজকে এখানে, আর ওকেও একটু পড়িয়ে নিস শেফা। সাদিক ভাইয়া কথাগুলো বলতে বলতে নাস্তা করতে বসলেন, আর আমি জুরাইনকে খাওয়াচ্ছি আর নিজেও একটু খাচ্ছি। খালামনির কথা শুনে একবার ওনার দিকে আরেকবার খালামনির দিকে তাকালাম। সাদিফ, তোর যে কোনো ফ্রেন্ড বা অন্য কাউকে হোম টিউটর হিসেবে মেয়েটার জন্য ঠিক করে দে না, তোরও সময় বাঁচবে আর মেয়েটাও সময় মতো পড়াগুলো শিখে নিতে পারবে। খালামনির কথা শুনে সাদিফ ভাইয়া নাস্তা অফ করে রাগী গলায় বলে উঠলেন, কেন? আমার পড়ানোয় কি ক্ষতি হচ্ছে? বাইরের ছেলে কেন এই ঘরে আসবে? আমি বেঁচে থাকতে এটা কখনোই পসিবল না, আর তাও শেফার জন্যে। না, এমনিই বলছিলাম, তোদের সুবিধার জন্যে। খালামনির কথায় উনি উত্তর দিলেন, তবে আমাকে ঝাটকি দিয়ে বললেন, এই অসভ্য, তোর কি সমস্যা? কখন থেকে দেখছি জুরাইনকে নিয়ে খাবারের সাথে রং তামাশা করছিস, না নিজে খাচ্ছিস না ওকে খেতে দিচ্ছিস। জুরাইন, কাম হেয়ার ব্রো, ভাইয়া নাস্তা খাইয়ে দিবে তোমাকে। আমি বেকুব হয়ে গেলাম। খালামনির রাগ আমার উপর কেন ঝাড়ছেন? আজব। সাদিফ ভাইয়া এসে আমার কোল থেকে জুরাইনকে নিয়ে নেওয়ার সময় উনার নখ দিয়ে হাতে খোঁচা দিলেন। উফ, জ্বলে উঠল। রাগী চোখে ওনার দিকে তাকালাম, তবে উনি এখন জুরাইনকে নিয়ে বিজি। আমার দিকে একবারও তাকালেন না, যেন উনি কিছুই করেননি। হাউ রুড! সন্ধ্যায় খালামনি আর মামারা একসাথেই বের হলেন। জুরাইন অনেক চেয়েছিল আমার কাছে থেকে যেতে, কিন্তু মামি রেখে যাননি। রাখবেই বা কেমনে? জুরো তো এখনও অনেকটাই ছোট। আমি ইতিয়াপু আর জুমানাপু আমার রুমে বসে অনেক আড্ডা দিচ্ছিলাম। যদিও সাদিফ ভাইয়ার আদেশে উনারা আমাকে পড়াতে চেয়েছিলেন, কিন্তু আমি অনেক বাহানা দিয়ে তাদেরকে মানিয়ে নিলাম যে আজকে পড়ব না। কথা বলার মাঝেই হঠাৎ সাদিফ ভাইয়া ফোন করলেন জুমানাপুকে। উনার বোনদের সাথে কথা বলেই রেখে দিলেন। আমি ভেবেছিলাম আমার সাথেও কথা বলবে আর না পড়ার জন্যে বকাও দিবেন, কিন্তু না, উনি আমার সাথে কথাই বললেন না। কেন জানি একটু খারাপ লাগলেও মনকে সান্ত্বনা দিচ্ছি এই ভেবে যে উনার বকা থেকে তো বেঁচে গেলাম। ও বুঝলাম, হয়তো উনি কোনো সুন্দরী মেয়েদের সাথে ভালো টাইম স্পেন্ড করতে পার্টিতে, তাই এই রোগা মেয়েটার কথা উনার গনার টাইম নেই। ভাবতেই একটা তাচ্ছিল্যের হাসি দিলাম। আচ্ছা আপু, ব্যাচেলার পার্টিতে কি কি হয়? ওখানে কি অনেক সুন্দর সুন্দর মেয়েরা আসেন? শেফালির কথা শুনে ইতিয়ার জুমান হাসতে হাসতে কাঁদ। তারপরেও হাসি সামলে বলল, আরে না শেফা, ওইখানে জাস্ট ছেলে ব্যাচেলার পার্টি হলে ছেলের ফ্রেন্ডরা বা কাজিনরা মিলে নিজেরাই এনজয় করে, আর মেয়েদের হলে মেয়ের ফ্রেন্ডরা বা মেয়ের কাজিনরা মিলে এনজয় করে। এই পার্টির মানে বর বা কনে তাদের বিয়ের আগ মুহূর্তের সিঙ্গেল লাইফকা তাদের কাছের ফ্রেন্ডস কাজিনদের সাথে কাটানো। আবার মাঝে মাঝে কেউ ড্রিঙ্কসও করে, এই এতটুকুই। তবে ফরেনে এই পার্টির রূপ একটু ভিন্ন। ও আচ্ছা, মাথায় আসে না এইসব ব্যাচেলার না কি সব পার্টি, সবই বাইক্কা। আরও কিছুক্ষণ ছাদে থেকেই নিচে নেমে এলাম। এরপর ওষুধ খেয়ে আপুদের সাথে পিক তুললাম অনেক। শুয়ে শুয়ে এফবিতে নিউজ ফিড দেখছিলাম। হঠাৎ দেখলাম সাদিফ ভাইয়ের পিক অনেকগুলা। ওয়াও, কি সুন্দর ডেকোরেশন! উনাকেও তো অনেক হ্যান্ডসাম লাগছে। ওনার সব ফ্রেন্ডরাও অনেক স্মার্ট। বাহ বাহ! যাক, এই কথাগুলো মনে মনে বললাম, ওনার কানে গেলেই তো আমাকে এই সুন্দর দুনিয়া থেকে আউট করে দিবেন। তবে ওনাকে আজ বেশ লাগছে। ব্রাউন কালার জ্যাকেট, ভিতরে হোয়াইট গেঞ্জি, তার উপরে সুন্দর ডিজাইন। চুলের স্টাইলটাও তো অনেক সুন্দর, আর ওনার স্নিকার্সগুলো এত সুন্দর। সব মিলিয়ে ওনাকে জাস্ট মাশাল্লাহ লাগছে। আর কত সুন্দর করে হাসছেন। তবে আমার মনে হচ্ছে হাসিটা উনি মন থেকে হাসছেন না, আর চোখগুলোও একটু লাল লাল লাগছে। কিন্তু তা ওনাকে দেখে যে কেউ পটে যাবে। আমার মন বলছে সাদিফ ভাইয়া অনেক সুন্দর বউ পাবে। উনি কত স্টাইলিশ, নিশ্চয়ই ওনার জন্যে একটা পরি উনি সার্চ করে নিয়েছেন, নাকি অলরেডি সার্চ করে নিয়েছেন, আল্লাহই জানেন। এমনি তো আমি এসবিতে আসলে আমাকে নক দিয়ে আমার সাথে চ্যাট করেন সাদিফ ভাইয়া। তবে আজকে ওনার কি হলো, সিরিয়াসলি এটা খুবই ভাবার বিষয়। আর কিছু না ভেবে মোবাইল রেখে শুয়ে পড়লাম, আর দেখছি আপুর আজকের ছবিগুলা আপলোড দিচ্ছে। আপুদেরকে জড়িয়ে ধরে কথা বলছিলাম, আর আপুর আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। তখনই আবার মোবাইলের রিংটোন শোনা গেল। আমরা ভেবেছিলাম খালামণি বা খালু, কিন্তু এটা সাদিফ ভাইয়ার কল। এত রাতে সাদিফ ভাইয়ার কল! জুমান আপু ভয়ে ভয়ে রিসিভ করলো, আর ইতিয়াপু বলল স্পিকার অন করতে। স্পিকার অন করতেই সাদিফ ভাইয়ের গর্জন শুনে আমরা তিনজনেই লাফ দিয়ে উঠে বসে গেলাম শোয়া থেকে। ইচ্ছা করছে এখনই ওইখানে গিয়ে থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলি। জুমান, তোদের সাহস কি করে হয় এমনি ওড়না গলায় ঝুলিয়ে ফেসবুকে ছবি আপলোড দেওয়ার? তোরা দিয়েছিস বলে ওই অসভ্যকে ত্যাগ দিয়েছিস কেন? শেফার কি আক্কেল বেঁচে খেয়েছে? ওর সাহস কি করে হয় মাথায় কাপড় ছাড়া ছবি উঠিয়ে এফবিতে মানুষকে দেখানোর?
ওকে বলে দে, অনেক ছেলেই দেখেছে ওর রূপ। প্রথমেই ট্যাক্স করা শেফা থেকে, এরপর নে ওর ফোন, ওর এফবি মেসেঞ্জার সব অফ কর। অ্যান্ড ডু ইট রাইট নাও। জাস্ট হোয়াটসঅ্যাপটা রাখ, আর কোনো ছেলের নাম্বার পেলে আমাকে জানা। ভাইয়া, আসলে তুমি ভুল বুঝছো, শেফা আসলে। জুমান আপুকে বলতে না দিয়েই উনি আবার রেগে গিয়ে বললেন, ওর হয়ে সাফাই দিয়ে একদম গাইবে না। যত বড় হচ্ছে ও, তত অসভ্য হচ্ছে। এখন সামনে পেলে না ওর গলা চেপে একদম মেরে ফেলতাম। আমার এত রাগ লাগছিল বলার মতো না, কিন্তু আমি তো মুখে কিছু বলতে পারি না ওনার ভয়ে, চুপচাপ কান্না করছি। সাদিব ভাই আমার কথা না শুনেই আমাকে যা না তা বলেই যাচ্ছেন। জুমান আপু, ইতি আপু আমাকে ইশারায় কান ধরে সরি বলছিল। ওনাদেরও বা কী দোষ? ওনারা কি জানতো নাকি এই জল্লাদটা এমন করবে? আপুরা ইজিলি আমাকে ট্যাগ দিয়েছেন, আর ছবিগুলোতে আমার গায়ে সুন্দর করেই ওড়না পেঁচানো ছিল। মোবাইল সার্চ করে জুমান আপু বলল, কোনো ছেলেরই নাম্বার নেই। আর ভাইয়া, তুমি কি জানো না ও কেমন মেয়ে? আমি তো কখনোই ওকে বাইরের কোনো ছেলের সাথে কথা বলতে দেখলাম না। তুমি শুধু শুধু ওকে ভুল বুঝছো। স্পিকারে ছিল কল, তোমার কথা সব শুনেছে শেফা, কান্না করছে ছোট মেয়েটা। ভাই, তুমি ভালো করনি। সাদিফ ভাইয়াকে কিছু বলতে না দিয়েই আপু কল কেটে দিল। উফ, দেখেছিস কি অসভ্য আমার ভাইটা, বড় ভাই বলে বেঁচে গেল, আর ওর মতো রাক্ষসকে কিছু বলার সাহস কারই বা আছে? সরি শেফা, আমাদের জন্য বকা শুনেছিস। সাদিফ ভাইকে সামনে পেলে আমরা বুঝিয়ে বলবো কাল। বলেই আপুর আমাকে জড়িয়ে ধরে আদর পড়তে লাগলো। আর এইদিকে শেফালি কান্না করছে শুনে সাদিফের মন একদম খারাপ হয়ে গেল। তাই সে একটু পরে জুমানকে একটা মেসেজ পাঠালো, এখনও কি কান্না করছে বাবুটা? হ্যাঁ, ওর দোষ ছিল না ভাইয়া, ও জানেই না যে ছবিগুলো আমি ওকে ট্যাগ দিলাম। ও তো আমার মোবাইলে একটু দেখেই নিজের মোবাইলে গেমস খেলছিল, হুদাই বকা দিলা ওরে। মেসেজ দেখে অনেক কষ্ট লাগলো সাদিফের, কিন্তু ও চেয়েও পারছে না নিজের রাগকে কন্ট্রোল করতে। সাদিফ শুধু কালকে অপেক্ষায় আছে, কালকে শেফালির কি হাল করবে সেটাই ভাবছে। ফোন বের করে শেফালি নিজের আর জুরাইনের ছবিগুলা কন্টিনিউয়াসলি দেখছে আর বলতে লাগলো, কেন আমাকে এত কষ্ট দিচ্ছিস তুই? আমার থেকে ব্যাপারটা লুকিয়ে মোটেও ভালো করিসনি। কালকে আমার আসল রূপ দেখতে পারবি তুই। এই সাদিফ যে কত ভয়ঙ্কর আর পসেসিভ নিজের জিনিসকে নিয়ে, কালকে তুই হারে হারে টের পাবি। কথাগুলো বলে ছবিটাতে একটা চুমু দিয়ে এক নাগারে ড্রিঙ্ক করতেই থাকলো সাদিফ। বিডিতে আসার পর থেকে সাদিফ একদমই ড্রিঙ্ক করতো না, তবে আজকে কি এমন হলো যে সাদিফের ড্রিঙ্কসের প্রয়োজন হচ্ছে? ঘুম থেকে উঠেই দেখলাম আপুরা আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। উঠে ফ্রেশ হয়ে নিলাম আর মার সাথে নাস্তা বানিয়ে আপুদের ডাকলাম। সবাই একসাথে নাস্তার টেবিলে বসে আড্ডা দিচ্ছিলাম আর নাস্তা করছিলাম। যদিও হাসি মুখে আছি, তারপরেও আমি কাল রাতের ব্যাপারটা এখনও ভুলতে পারছি না। আমি বুঝি না উনি কেন আমাকে এত হেট করেন, ওয়াই? এরপর টিভি দেখতে লাগলাম আমরা তিনজন আর দাদি মিলে। মা এসে আমাদের বাসে বসলেন, আর তখনই বড় খালা কল দিলেন। ও মা, সাথে মামিও আছেন। তিনজনই ভিডিও কলে কথা বলছেন। হঠাৎ বড় খালার কথায় মোবাইলের দিকে তাকালাম। খালা বলছেন, দেখ তো তোদের বোনের ছেলেকে, সকাল থেকেই বমি করছে, কালকে নাকি পার্টিতে ড্রিঙ্ক করেছে। সকালে আসলো বাসায়, 8টার দিকে ফোন করে বলল তাকে নিতে যেতে। সে রাতে ড্রিঙ্ক করেছে, তাই এখন ড্রাইভ করা সেফ না। কত বড় সাহস তার, মাকে ফোন করে বলল সে মদ খেয়েছে। ভাবা দেয়। সাদিফ ভাই আর হুমকিগুলো আমি জাস্ট ভুলতে পারছি না। আমি কি এমন লোকালাম ওনার কাছ থেকে, আমার ঠিক মাথায় আসছে না। খালা, মা, মামি ওনারা প্রায় 1 ঘন্টা কথা বলেই ফোন রাখলেন। ওফ, এই সাদিফ ভাইয়া নামক আতঙ্ক আমার জীবনটা পানসা করে দিল রে। আর এদিকে জুমান আপু, ইতি আপু আমার পিছু ছাড়ছেই না। কি করেছি, কি লুকিয়েছি, আজ করতে করতে মেরে ফেলছে আমাকে। আরে ভাই, আমি নিজেই জানি না আর ওদেরকে কি বলবো। ওফ আপুরা, আমি সত্যি জানি না আমি কি করেছি। তোমাদের ভাইকে কি তোমরা চিনো না? আজ পর্যন্ত আমার কিছুই কি উনার ভালো লেগেছে? কাল রাতেও আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দিল, আর ওনার সাথে আমার দেখা হওয়ার পর থেকে উনি আমাকে ওনার মুড অনুযায়ী ডিল করে। শুধু আমি কেন, উনি আজ পর্যন্ত কারোর সাথেই কি একটু নর্মালভাবে কথা বলেছেন? শুধুই উনি আর তার রাগ। এই শেফা, হুশ, আমার ভাই যেমন হোক সবাইকে অনেক ভালোবাসে। হ্যাঁ, তবে অনেক রকচটা, এটা তো না মানলে অনেক বড় গুনাহ হয়ে যাবে। তবে ওর রাগটার জন্যই ও এত ফেমাস, সবাই ভয় পায় ওকে। আর তোর উপরের রাগটাই দেখিস শুধু, বাকি জিনিস তো তুই বুঝতেই পারিস না। আহারে আমার আদরের ছোট বোনটা। এটা বলেই 2 বোন হাসতে লাগলো। আমি না বুঝার কি, আমি সব বুঝি। রাগী মানুষের রাগ না দেখে কি দেখব? উনি 6 ফুটের একটা লম্বা জিরাফ, এটাই
নাকি উনি দেখতে বেশ হ্যান্ডসাম ওইটা? কথাগুলা মনে মনেই বললাম। এদিকে সাদিফ শাওয়ার নিয়ে বেরিয়েছে। সাদিফ নিজের বডি মুছছে আর কালকের রাতের পার্টির কথাগুলোই ভাবছে। শাওনের সাহস কি করে হয় তার শেফালি নামে ফালতু কথা বলার? কালকে পার্টিতে সাদিফ তার বাল্যকালের ফ্রেন্ডদের সাথে ভালোই সময় কাটাচ্ছিল, কিন্তু তার ফ্রেন্ড শাওন থেকে জানতে পারল তার বিয়ের জন্য মেয়ে চয়েস করে রেখেছে, আর মেয়েটার কেউ না সাদিফেরই শেফালি। শাওনের মুখে শেফালির নাম আর মোবাইলে শেফালিকে দেখেই সাদিফের মাথায় একদম রক্ত চড়ে গেল। সে এক টানেই শাওন থেকে মোবাইল নিয়ে শান্তভাবেই আস করল, ছবি কই পাইছিস ওর? শাওন হেসে বলল, আমার বোন ঝুমু দিয়েছে, ওরই ফ্রেন্ড মেয়েটা, একদম ভার্জিন, জানিস, ভদ্র। বাপমোরা মেয়ে বুঝিসই তো, এসব মেয়েরা খুব সংসার চালাতে জানে, মনে কর তোর বন্ধুর ভাগ্য খুলে গেছে। সাদিফ এক আছাড়েই শাওনের মোবাইলটা ফেলে নিজের বুটস দিয়ে একদম ভেঙে ভর্তা করে ফেলল, আর শাওনের কলার ধরে চিল্লিয়ে বলতে লাগলো, হাউ ড্যার ইউ! তুই জানিস তুই কার লাইফে হাত দিয়েছিস? হ্যাভ ইউ এনি আইডিয়া? ইচ্ছে তো করছে এখনই তোর নাক ফাটিয়ে দিই। সাদিফ ছাড় আমাকে, তুই সামান্যই পিচ্ছি একটা মেয়ের জন্য আমার মোবাইল ভাঙলি, আর ওই রকম কেন? তোর যা স্ট্যাটাস, তোর জন্য মেয়েরা বিয়ে ছাড়াই বিছানায় শুতে রাজি, আর ওই মেয়েকে যদি তোর এতই ভাল লাগে তাহলে চল আমরা ওকে নিয়ে বেড শেয়ার করি। ব্যাস শুরু হলো সাদিফের মাইর। এক ঘুষিতে বেচারা শাওনের নাক থেকে রক্ত বের হতে লাগলো, কিন্তু তাও সাদিফের মায়ের থামেনি, পেট পিঠ কিছুই বাদ রাখেনি, শুধুই কেলিয়েছে। ওর বন্ধুরাও তাকে থামাতে পারছে না। মারতে মারতে সাদিফ চিল্লাতে লাগলো, কুত্তাবাস, তোর শেষ, তুই আজকে শেষ। আমার ফুল, আমার শেফাকে কি বললি তুই? শি ইজ মাইন, অনলি মাইন। ওর মতো পিওর সোলকে এসব বললি? আজকে থেকে তোর মুখ বন্ধ। এরপরে এক লাথি দিয়ে শাওনকে পুলে ফেলে দিল, আর অন্য ফ্রেন্ডরা কেউ সাদিফকে ধরছে, কেউ শাওনকে পুল থেকে উঠাচ্ছে। এরপর ইয়ামিন এসে সাদিফকে অন্য পাশে নিয়ে বলল, রিল্যাক্স ব্রো, হি ইজ কোয়াইট ইনজোর্ড। কেন মারছিলি ওকে? সাদিফ কিছুই উত্তর দিল না। পরে একদিন বলবো, আজ ভাল লাগছে না। এরপর সাদিফ দুই হাতে নিজের চুলগুলো উল্টে নিয়ে ওর ম্যানেজার গালিফকে কল দিয়ে বলল, শেফার ফ্রেন্ড আছে একটা, নাম ঝুমু, সামহো কালেক্ট হার নাম্বার অ্যান্ড সেন্ড মি। সকালেই পেল নাম্বার, আর ঝুমুকে কল দিয়ে সেদিনের ঘটনা শুনে জানতে পারল ঝুমুর বার্থডে ছিল, আর বাবুটা তাকে ভয়ে কিছু না বলে সেদিন অনেক কেয়ারফুলি সাদিফকে ম্যানেজ করেছে। ভাবা যায়, রাগে সাদিফ জাস্ট ড্রিঙ্ক করতেই আছে, আর ভাবছে কেমনে পারল এই পিচ্চিটা তাকে ম্যানেজ করতে। হাউ?